ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। এই বলে চলে আসলাম সোজা প্রিন্সিপাল স্যারের রুমে। স্যার, আসতে পারি? হুম, আসো। প্রিন্সিপাল স্যার মাথা নিচু করে কি যেন কাজ করতেছে। স্যার, বসো চেয়ারে। স্যার একটু আমার দিকে তাকান। স্যার আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল। তো করতে করতে বলল, ভাই আপনি? স্যার আমাকে ভাই বলতে হবে না। আমি এই কলেজে এসেছি একটা কাজে। কাজ শেষ হলেই চলে যাব। আমি এবার ইন্টার দ্বিতীয় বর্ষে ভর্তি হব। কিন্তু ভাই আপনার তো পড়ালেখা শেষ আরও 3 বছর আগেই। হুম, আমি জানি আমার লেখাপড়া শেষ। একটা কাজ আছে ওই কলেজে, তাই এসেছি। আচ্ছা ঠিক আছে, বসো, আমি কাজটা শেষ করে তোমাকে তোমার ক্লাসরুমে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমার পরিচয় যাতে কেউ না জানতে পারে সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, সেটা তোমাকে ভাবতে হবে না। প্রিন্সিপাল স্যার কাজ শেষ করে আমাকে নিয়ে চলে আসলেন আমার ক্লাসরুমে। কলেজটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আমি প্রিন্সিপাল স্যারের সাথে চলে আসলাম ক্লাসরুমে। এসে দেখি স্যার ক্লাস করাচ্ছেন। এক্সকিউজ মি স্যার, কিছু কথা বলবো, সবাই শোনো। এই ছেলের নাম হচ্ছে মেঘ, এই কলেজে নতুন ভর্তি হয়েছে। সবাই ওর সাথে ভালো ব্যবহার করবা। মেঘ, যাও গিয়ে বসো। জি স্যার, আছি, চলে আসলাম। এবার পেছনে হঠাৎ একটা কোণায় চোখ পড়ল। দেখতে পেলাম কদম গাছের নিচে মেয়েগুলো বসেছিল। সেই মেয়েগুলো এই ক্লাসে পড়ে। তার মানে আমরা একই ক্লাসে পড়ি। আমি চুপচাপ স্যারের লেকচার শুনতে লাগলাম। স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমি সবাই বাইরে চলে যাচ্ছি। আমি আর কি করব, আমি আর বসে না থেকে বাইরে চলে আসলাম। বাইরে আসতেই বোরকা পরা মেয়েটা আমার কাছে আসলো, বলল, এই ছেলে, এগুলো কি? জানি না তো আপু, আর আপনি কে? সকালে যে আমাকে চিঠি দিয়ে আসলি, আমি সেই মেয়ে। তুই যে বললি এইগুলো ও মেয়েরা দিয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম, পরে ওরা না বললো কেন? জানি না আপু। ও আচ্ছা, এবারের মতো তোকে কিছু বললাম না। আবার যদি আমাকে বাজে কিছু লিখে দেস তাহলে তোর খবর আছে। এই বলে মেয়েটা চলে গেল। মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি সৌরভ। ভাই, আপনি এই কলেজে? হুম, পড়ালেখা করতে এসেছি। ভাই, চলেন আমার সাথে ওই দিকে। হুম, চল। আর আমাকে ভাই বলবি না, না হলে সবাই সন্দেহ করবে। কিন্তু ভাই। তোকে না মানা করেছি ভাই না বলতে, নাম ধরে ডাকবি। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আমি সৌরভের সাথে ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে আসতেই দেখি আরো অনেকজন বসে আছে। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। বলল, ভাই, আপনি এখানে? হুম, কেন? আমি থাকতে পারি না? আমি তা বলি নাই ভাই। বসো, দাঁড়িয়ে আছো কেন? জি ভাই, ওইটার 2 কাপ কফি দিয়ে যান। তা তোদের কি খবর? ভাই ভালো, আপনার কি খবর? আমি শুনেছি এই কলেজে ড্রাগস কেনাকাটা হয়। ভাই, এই কলেজের সবাই ড্রাগসের নেশায় আসক্ত। কাল থেকে তোরা খেয়াল রাখবি কে ড্রাগস বিক্রি করে। ঠিক আছে ভাই। আর শোন, আমাকে কেউ ভাই বলে ডাকবি না, সবাই নাম ধরে ডাকবি। আচ্ছা। আমরা বসে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ কারো গলার স্বর শুনে পিছিয়ে যেতে গেলাম। দেখি নীলার দল নিয়ে আসছে। ভাই, ওই যে কালো শার্ট পরা একটা মেয়ে আসতেছে, ও হলো এই শহরের মন্ত্রীর মেয়ে। ওই ড্রাগস বিক্রি করে বেশি। ওকে সাপ্লাই দেয় কে? এটার খোঁজ নিয়ে আমাকে জানাবি আজকের মধ্যে। ঠিক আছে। কি রে খ্যাত, তুই বড়দের সাথে বসে আছিস কেন? নীলা, মুখ সামলে কথা বলবি। আমরা বড় তো কি হয়েছে? মেঘ আমাদের বন্ধু, আর যদি তুই ওর কোনো ক্ষতি করতে চাস তাহলে তোর খবর আছে। আচ্ছা, দেখা যাবে। আমাকে তো চিনিস না, আমি কে? তোকে আমরা ভালো করেই চিনি। যা এখান থেকে। নীলা চলে গেল। এই মেয়ের সাথে ঝগড়া করে কি লাভ আছে বলতো? ভাই, এই নীলাকে আমরা চিনি। যেই সরল সোজা মেয়ে দেখবে অমনি তার পিছনে লাগবে। আচ্ছা, ওই যে কদম গাছের নিচে কালো বোরকা পরা একটা মেয়ে ছিল না, তার বান্ধবীর সাথে, ওকে তোরা চিনিস? হুম, ওর নাম হচ্ছে মেঘলা, আমাদের ক্লাসেই পড়ে। ওর বাবা হচ্ছে এই 10টি এলাকার মেয়র। খুব ভালো মানুষ। মেঘলাও খুব ভালো, গরিবদের সাহায্য করে। আচ্ছা, ওই মেয়ে যদি তোদের ভাবি হয় কেমন হবে? আপনার পছন্দ হয়েছে? হুম, অনেক। তাহলে চলেন বন্ধু হয়ে আসি মেঘলার সাথে। আচ্ছা চল। আমরা চলে আসলাম মেঘলার কাছে। হাই মেঘলা। আরে সৌরভ, বসো এখানে। আমরা বসে পড়লাম মেঘলার কাছে। আমাকে দেখে মেঘলা বলল, সৌরভ, এই ছেলে তোমার কি লাগে? আমার চাচাতো ভাই।
আমার জুনিয়র। জানি। সৌরভ, আমি চলে যাই। বস, এইখানে কোথায় যাবি? এই দিকেই করবো, আর কি করব। মেঘলা ওর সাথে বন্ধুত্ব করে ফেল, খুব ভালো ছেলে। মাত্রই তো এসেছে, আর আমার জুনিয়র। তাই বলে কি বন্ধুত্ব করা যাবে না? করা যায়। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা, আমি মেঘলার পাশে বসে পড়লাম। মেঘলার বান্ধবী বলল, মেঘলা, ছেলেটা কিন্তু এমনি অনেক হ্যান্ডসাম, দেখে বোঝা যাচ্ছে, তাই না? যদি একটু স্টাইলিশভাবে চলতো তাহলে কত মেয়ের ক্রাশ হতো আল্লাহ ভালো জানেন। মেঘলা, তোমরা এই দুইজন ফিস ফিস করে কি বলতেছো? কিছু না। ও আচ্ছা, এখন তো আমরা ফ্রেন্ড হলাম, তাহলে চলো সবাই ঘুরতে যাই। এই সামনেই একটা লেক এর পাড় আছে, খুব সুন্দর। তাহলে তো যাওয়াই যায়। সৌরভ চল। আচ্ছা ঠিক আছে, চল। আমরা চলে আসলাম লেকের পাড়ে। অনেক বাতাস, খুব সুন্দর জায়গাটা। সৌরভ বলল, মেঘ, এই যে মেঘলার সাথে একটা মেয়ে যাচ্ছে, জেরিন নাম, ওকে না খুব পছন্দ করি, কিন্তু কিভাবে যে বলবো খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, আমি বলে দিই। তুই বললে তো আমার গার্লফ্রেন্ড তোর হয়ে যাবে, তাহলে কেমন হলো? আরে গাধা, আমি বলতেছি জেরিনকে তোর কাছে পাঠাই, তুই বলবি যে ওকে ভালোবাসিস। আচ্ছা যা। আমি চলে আসলাম মেঘলার কাছে। জেরিন, সৌরভ তোমাকে কি যেন বলবে বলছে। কি বলবে? জানি না তো, তুমি যাও গিয়ে দেখো কি বলে। যাচ্ছি। জেরিন চলে গেল। আমি মেঘলার সাথে হাঁটতেছি। মেঘলা, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? মেঘলা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, না কেন? এমনি, ফুচকা খাবে? খাওয়ালে তো ভালোই হয়। আচ্ছা চলো, আমি তোমাকে খাওয়াবো। এই বলে মেঘনাকে নিয়ে চলে আসলাম ফুচকার দোকানে। মামা, এই মেয়ে যত ফুচকা খেতে চাইতেন। আচ্ছা বসো তোমরা, আমি ফুচকা বানিয়ে দিতেছি। আমরা বসে পড়লাম। মেঘলা ফুচকা খেতে লাগলো। আমি মেঘলার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছি। এটা দেখে মেঘলা বলল, মেঘ, খাবে? না, আমি এইসব খাই না। মেঘলা আবার খাওয়া শুরু করলো। একটু পর সৌরভ আর জেরিন আসলো। কিরে, কাজ হয়েছে? হয়েছে, ধন্যবাদ ভাই। জেরিন ফুচকা খাবে নাকি? মেঘলা যখন খাচ্ছে আমি না খেয়ে থাকবো কেন? মামা, এই মেয়েকেও ওই ফুচকা দেন। মামা, ঝাল দিও বেশি করে। হায় রে, মেয়ে মানুষ এত ঝাল খেতে পারে। ফুচকা খাওয়া শেষ হলো। আরও খাবে নাকি কেউ? না, আর খাবো না, অলরেডি 4 প্লেট খেয়ে ফেলেছি। মামা, কত টাকা হয়েছে আপনার? মামা, 980 টাকা। এই নেন, পুরোটাই রেখে দেন। টাকা দিয়ে চলে আসলাম লেকের পাড়ে। একটা বেঞ্চে সবাই বসে গল্প করতে লাগলাম। জেরিন তোকে সৌরভ কিসের জন্য ডেকে নিয়েছিল? এমনি ডেকেছিল। বুঝি। তা সৌরভ, ট্রিট কবে পাবো? আজই তো দিলাম, একটু আগে না ফুচকা খাওয়ালাম। এই কয়েকটা ফুচকায় পেট ভরবে না আমার, চল রেস্টুরেন্টে। আমার কাছে হয়তো 2 টাকার 2টা নোট আর 50 টাকার একটা নোট আছে, আর 50 টাকাটা ওর মাঝখান থেকে ছেঁড়া। তোর কাছে কবে টাকা থাকে? জেরিন, ভালোই একটা গফ পাইছিস। চল, আজ আমি তোদের ট্রিট দেবো। আচ্ছা তোমরা যাও, আমি বাসায় চলে যাই। কেন চলে যাবে কেন? ট্রিট খেয়ে যাও। না, আজ খাবো না। আম্মু ফোন দিয়েছে, বলছে যাওয়ার জন্য। তাহলে আর কি করার? জেরিন, কাল পকেট ভর্তি করে টাকা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, দেখবো নে কেমন খেতে পারিস। সৌরভ, যাবি নাকি আমার সাথে? না, তুই যা, আমি পরে যাব। আচ্ছা ঠিক আছে। আমি হেঁটে হেঁটে চলে আসলাম বাসায়। বাসায় আসতেই আম্মু বলল, মেঘ, আমি আর কত নাটক করব তোর হয়ে? আম্মু, আর কয়েকটা মাস। তুমি তো জানো আমি কি কাজ করি। জানি। আর তোর চুল কাটিস না কেন? তোর আব্বু আমাকে বকে। আচ্ছা যাও, আজ কেটে আসবো, খুশি তো? খুশি। মেয়েটাকে আমারও খুব পছন্দ হয়েছে। নাম কি রে? কোন মেয়ে আম্মু? ওই যে কালো বোরখা পরা মেয়েটা, আবার 8 প্লেট ফুচকাও খাইয়েছিস। ইয়ে নাম মানে আম্মু। হয়েছে, আর ইয়ে না মানে করতে হবে না। যা, ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করতাছি। আম্মু, তুমি জানলে কি করে আমি একটা মেয়েকে ফুচকা খাওয়াচ্ছি? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলতাছি। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু খাবার বেড়ে বসে আছে। আমি গিয়ে টেবিলে বসতেই আম্মু বলল, শোন, আমি কিভাবে জানলাম তোর
প্রত্যেকটা শার্টে একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, তাই সব কিছু জানতে পারি। আমার বুদ্ধি আমার উপরেই প্রয়োগ করো। কি আর করব, এখন খেয়ে নে। আমি খাওয়া দাওয়া শেষ করে আম্মুর কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখতে লাগলাম। হঠাৎ ফোনটা আমার কান্না করতে শুরু করলো। আরে বুঝতে পারছেন না, ফোন যেন কে কল দিল। তাকিয়ে দেখি অচেনা নাম্বার, তাই আর ধরলাম না। ফোন বেজে বেজে কেটে যাচ্ছে। কি রে, কে ফোন দিয়েছে? ধরছিস না কেন? অচেনা নাম্বার, তুমি তো জানো আমি অচেনা নাম্বারের কল রিসিভ করি না। পরিচয় কেউ তো হতে পারে। দে ফোনটা আমার কাছে দে। এই নাও, কথা বলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মেঘলা বলছিলাম, মেঘের ফ্রেন্ড। এ মেঘ, তোর ফ্রেন্ড ফোন দিয়েছে, মেঘলা নাম। কি? এইদিকে দাও ফোনটা। হ্যালো। ফোন ধরিস না কেন? আসলে আমি অচেনা নাম্বার রিসিভ করি না, তাই ধরি নাই। ও, ফোনটা কি তোর বউ ধরেছিল এখন? আরে না, আমার বউ আসবে কোথা থেকে? আম্মু রিসিভ করছিল। আয় আল্লাহ, তৌবা তৌবা, আন্টিকে আমি তোর বউ বানিয়ে দিয়েছি। যাই হোক, আমার নাম্বার পেয়েছিস কোথা থেকে? সৌরভের কাছ থেকে নিয়েছি। একটু আসতে পারবি? কোথায় যাব? নিউ মার্কেটে। কখন আসতে হবে? একটু পর আমি বাসা থেকে বেরিয়ে তোমাকে ফোন দিবনে। ঠিক আছে। মেঘলা ফোনটা কেটে দিল। আমি আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু হাসতেছে। আম্মু, তুমি হাসতেছো কেন? মেঘলার কথা শুনে হাসতেছি। কিসের জন্য যেতে বলেছে? জানি না তো, বলছে শুধু যাইতে। যা তাহলে। আমি উপরে এসে খ্যাত মার্কা ড্রেস পরে বেরিয়ে পড়লাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। এসে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। আমি যেতেই মেঘলা বলতো, তুমি দেখি ফোন দেওয়ার আগেই চলে এসেছ। যাই হোক, চলো। কোথায় যাব? কিছু শপিং করব। ও, আমরা শপিং মলের ভিতরে চলে আসলাম। ভিতরে আসতেই প্রায় 30 থেকে 40 মিনিট পর কিসের যেন অ্যালার্ম বাজলো। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? ভাই, ডাকাত এসেছে। মেঘলা, তুমি এইখানে থাকো, বের হও না। তুমি কোথায় যাচ্ছ? আসতেছি। এই বলে নিচে এসে দেখি 5 জন ডাকাত সবাইকে পিস্তলের ভয় দেখিয়ে নিচে বসিয়ে রেখেছে। আমি কাছে গিয়ে বললাম, ভাই এইভাবে ডাকাতি করে লাভ কি? একটু এদিকে আসো। এই শপিং মলের মালিক আমি, তোমার যত কিছু নেয়ার আছে আমি দিব। তাহলে তো ভালোই হয়। একটু সাইডে আসো, কিছু কথা বলি, তারপর না হয় তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দিব। চলো। এই তোরা আর কিছু নিস না, আর সবাই যেভাবে বসে আছো ওইভাবেই বসে থাকো, না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি ডাকাতের সর্দারকে একটু সাইডে নিয়ে গিয়ে বললাম, ভাই একটু নিচের দিকে তাকা। এটা দেখে যদি চিনে থাকিস, যদি জানের মায়া থাকে তাহলে এখনই চলে যাবি। ভাই আপনি, সরি ভাই, আর কখনো এ ভুল করব না, আমরা এখনই চলে যাচ্ছি। আর শোন, যা কিছু নিয়েছিস সব দিয়ে তারপর যাবি, না হলে বুঝতেই তো পারছিস। ভাই, বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। এই তোরা যা কিছু নিয়েছিস সব কিছু দিয়ে তোরা, না হলে একটা শকুনের হাতে মরতে হবে। এই বলে ডাকাতের সর্দার আর তার সাথে সবাই দৌড়ে চলে গেল। এখন সবাই বিপদমুক্ত, সবাই যার যার কাজ করতে পারেন। ভাই, আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। যদি ওরা সব নিয়ে দিত তাহলে হয়তো আমাকে জেলের বেড়াত খেতে হতো। আরে সমস্যা নেই। ভাই, আপনি কি এমন বলছেন যে ওরা ওইভাবে পালিয়ে গেল? তেমন কিছু না, শুধু একটা কথা বলেছি যেটা সবার সামনে বলা যায় না। ও আচ্ছা। আমরা শপিং করে চলে আসলাম বাসায়। বাসায় আসতেই দেখি আম্মু খবর দেখতেছে। কি রে মেয়ে, এসব কি দেখাচ্ছে টিভিতে? আমি তাকিয়ে দেখি শপিং মলে সেই ডাকাত দলের সাথে যে কথা বলছিল ওইখানের পুরো ভিডিও দেখাচ্ছে খবরে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কিছু না ভেবেই সৌরভকে ফোন দিলাম। হ্যালো সৌরভ, দেখ কয়েকটা খবরের চ্যানেল আমার ছবি দেখিয়েছে, সবগুলোকে কেটে দিয়ে আসবি। ঠিক আছে ভাই, আমি দেখছি ভিডিওটা। আমি চলে আসলাম আমার রুমে। এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি। মাথাটা খুব গরম হয়ে আছে। প্রায় 30 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলাম। বেরিয়ে দেখি মেঘলার 15+ মিসড কল। আমি মেঘলাকে ফোন দিয়ে বললাম, মেঘলা বলো। এতক্ষণ কোথায় ছিলে? আর টিভিতে ইউটিউবে এসব কি দেখাচ্ছে? দেখেছি, আর কিছু দেখবে না? কি করো? কিছু না। তুমি কি করো? এই তো শাওয়ার নিয়ে বের হলাম, খুব গরম লাগতেছে তাই। ও আচ্ছা। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। রেডি হয়ে বসে আছি, এমন সময় ডেভিড ফোনে। হ্যালো ডেভিড। ভাই,
ওর খোঁজ পেয়ে গেছি। আজ রাতে ড্রাগস আনতে যাবে সদরঘাটে। ঠিক আছে, কয়টায় যাবে জানিস? ভাই রাত 10টায় যাবে। আচ্ছা ঠিক আছে, আমি 9:45-এ সদর ঘাটে থাকবো, আর তোরা চলে আসিস। ঠিক আছে ভাই। ভাই একটা কথা ছিল। বল। ভাই আমার হার্টের অপারেশন করাতে হবে, যদি কিছু টাকা দিতেন। আমাকে এখন বলতেছিস? আন্টিকে হাসপাতালে ভর্তি করিয়েছিস? কাল অপারেশন, বিদেশ থেকে ডাক্তার আসবে, 15 লক্ষ টাকা চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আসার সময় দিয়ে আসবো না, তুই কোনো চিন্তা করিস না। ধন্যবাদ ভাই। আমি ফোনটা রেখে দিলাম। নিচে এসে দেখি আম্মু বসে আছে। আম্মু, আব্বু কখন আসবে? তোর আব্বুর আসতে দেরি হবে, আর একটা প্রজেক্ট নিয়েছে বলে। ও আচ্ছা। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। আম্মু, তুমি দরজা লাগিয়ে ঘুমিয়ে যাও, আমার আসতে দেরি হবে। এই রাতে কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে একটা পার্টিতে। তুমি চিন্তা করো না, ঘুমিয়ে থাকো। আচ্ছা যা। আমার বাইকটা নিয়ে পাড়ার মোড়ে চলে আসলাম, চায়ের দোকানে। চাচা 1 কাপ চা দিয়েন, বেশি চিনি দিয়ে। চা খেয়ে টাকা দিয়ে চলে আসলাম সদরঘাটে। এসে দেখি সবাই চলে এসেছে। ডেভিড, এই নে ব্যাংক ডাক, যত টাকা লাগে তুই নিয়ে নিস, আর তুই চলে যা, আমি এইদিকে কাজ শেষ করতে পারবো। না ভাই, আমিও আপনার সাথে থাকবো, দুজন একসাথেই যাব হাসপাতালে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর পর গাড়ির হর্নের আওয়াজ শুনলাম। ডেভিড, সবাইকে নিয়ে ওইদিকে চলে যা। ঠিক আছে ভাই। ডেভিড অন্ধকারে চলে গেল। গাড়িটা এসে ঘাটের সামনে বরাবর থামলো। নৌকার থেকে একটা লোক বের হয়, এসে ড্রাগসের কাগজটা দিয়ে টাকা দিয়ে চলে গেল। গাড়ি স্টার্ট দিয়ে যেই আমার বরাবর থামলো, আমার পিস্তলের ওই সাইলেন্সার লাগিয়ে একটা চাকার গুলি দিলাম। গাড়ি আর সামনে যাচ্ছে না। গাড়ি থেকে যেই মোনায়েম নেমে আসলো, অমনি আমি তার শার্টের কলার ধরে মুখ বরাবর দিলাম 2টা ঘুষি। নাক ফেটে রক্ত পড়তেছে। গাড়ির ভিতর তাকিয়ে দেখি একটা গার্ড বসে আছে। ঠাস করে তার কপাল বরাবর একটা গুলি করিয়ে দিলাম। কে আপনি আর আমাকে আটকাইছেন কেন? আমি তোর জম, ভালো করে তাকিয়ে দেখ। ভাই আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন, আর আমি অন্যায় কাজ করব না। তোর মতো পাপীদের এই দুনিয়ায় রাখাটাই কষ্টের। যা, তুই পরকালে চলে যা। এই বলে মোনায়েমের মাথা বরাবর দিলাম গুলি। এই দিক দিয়ে ওই দিক দিয়ে বের হলো গুলি। ডেভিড, কাজ শেষ, যা ওকে কলেজের মাঠে ঝুলিয়ে দিয়ে আসবি, আর বুকের উপরে কাগজে পড়ে লিখবি মাফিয়া কিং IRS আবার চলে এসেছে। ঠিক আছে ভাই। আন্টি কোন হাসপাতালে ভর্তি আছে? সিটি হাসপাতালে ভর্তি করিয়েছি, আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে, আমি চলে আসলাম সিটি হসপিটালে। এসে দেখি দারোয়ান ঘুমাচ্ছে। গাড়ির হর্ন দিতেই লাফ দিয়ে উঠে পড়লো দারোয়ান। স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে যদি ঘুমান তাহলে হাসপাতালে ডাকাত ঢুকবে। আসলে নাইট গার্ড 3 দিন ধরে আসতেছে না, একটানা 3 দিন ঘুমায়নি, তাই একটু চোখ লেগে এসেছিল। ও আচ্ছা। আমি ভিতরে চলে আসলাম। ভিতরে এসে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। একটা নার্স আমাকে দেখে বলল, এই যে মিস্টার, আপনি কোথায় যাচ্ছেন? 402 নাম্বার কেবিনে যাচ্ছি। কেন, কি হয়েছে? মহিলার ক্যাবিনে আপনি গিয়ে কি করবেন? আমার আন্টি আছে, ভর্তি করিয়েছি। ভাই কি হয়েছে? এই নার্সটা আমাকে যেতে বাধা দিচ্ছে। নার্স, এনি আমার বড় ভাই, আম্মুকে দেখতে এসেছে। ও আচ্ছা, যান। আমি আর ডেভিড চলে আসলাম কেবিনে। এসে দেখি আন্টি ঘুমাচ্ছে। ডেভিড, এই নে, এইখানে 25 লক্ষ টাকা আছে। অপারেশন করি আন্টিকে ভালো কিছু এনে খাওয়াবি, আর যতদিন পর্যন্ত ভালো না হবে এইখানেই রাখবি। এখন আমি চলে যাই। আচ্ছা ভাই। আমি চলে বাইক স্টার্ট দিয়ে চলে আসতে লাগলাম বাসার সামনে। দেখি পুলিশ চেকপোস্ট। আমাকে দাঁড় করানো হলো। বলল, আপনি বাইক থেকে নামুন, আপনাকে চেক করব। আমি বাইক থেকে নামতেই আমাকে চেক করা শুরু করলো। কোথায় থেকে এসেছেন? সিটি হসপিটাল থেকে। ওইখানে কেন গিয়েছিলেন? আন্টিকে ভর্তি করিয়েছি, হার্টের রোগী, কাল অপারেশন। বাইকের কাগজপত্রগুলো দেখান। এই নেন দেখেন। আরও কিছু জানার থাকলে বলেন, সব বলে দিই। না, আপনি যান। আমি বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম বাসায়। মেইন গেট খুলে ভিতরে ঢুকতেই দেখি আম্মু এখনও জেগে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2টা বেজে গেছে। আম্মু, তুমি এখনো জেগে আছো? কি করব বল, তুই চলে গিয়েছিস, তোকে কতগুলো ফোন দিয়েছি, একটা ফোনও তো রিসিভ করিস নাই।
আমার ফোনটা বের করে দেখি আম্মুর অনেক মিসড কল। সরি আম্মু, ফোন সাইলেন্ট করা ছিল তাই বুঝতে পারি নাই। চল খেয়ে নিবি। তুমি খাইছো? তোকে না খাইয়ে কখনো খেয়েছি আমি? চলো, খুব ক্ষুধা লেগেছে। আমি আর আম্মু খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিই। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মেঘলা ফোন করেছে। মেঘ, তুমি কোথায়? এই তো কলেজের জন্য বের হয়েছি, 3 মোড়ে আছি। কেন? আজ কলেজ বন্ধ। কলেজের মাঝে নীলার চাচাতো ভাইকে মাফিয়ার লোকেরা খুন করে ঝুলিয়ে দিয়ে গেছে। তুমি কোথায় আছো? আমি কলেজ গেটের বাইরে আছি। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসতেছি, 5 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আসো। আমি কলেজে চলে আসলাম। এসে দেখি মোনায়েমের লাশ এখনো ঝুলতেছে। নীলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে। আমি মেঘলার কাছে চলে গেলাম। দেখেছো কি নিক ভাবে খুন করেছে? মাফিয়া কিং কি খুব খারাপ মেঘলা? না, একদম ঠিক কাজ করেছে। এই লোকটা এই কলেজটাকে নষ্ট বানিয়ে দিয়েছে। ড্রাগসের নেশায় সবাই আসক্ত হয়ে গেছে। সবাই ড্রাগস নেই, এটা তুমিও জানো। জনি, চলো এখান থেকে, পুলিশ এসেছে। একটু দাঁড়াও, দেখি পুলিশ কি বলে। না চলো, সৌরভ আর জেরিন ওইখানে বসে আছে। আচ্ছা চলো। মেঘলার জোরাজোরিতে চলে আসলাম সৌরভ আর জেরিনের কাছে। কিরে, কি কথা হচ্ছে তোদের মাঝে? কি আর কথা হবে, ওই যে মোনায়েম ভাইয়ের কথা হচ্ছে। উনি এই কলেজের কয়েকটা মেয়েকে ধর্ষণও করেছে। পুলিশকে টাকা খাইয়ে কেসগুলো মাটি চাপা দিয়ে দিচ্ছে। ও আচ্ছা, যাই হোক, চল ঘুরে আসি একটা জায়গা থেকে। না, আজকে আমি তোমাদের সবাইকে ট্রিট দেব। আচ্ছা চলো, আমি কিন্তু একাই 2টা চিকেন ফ্রাই খেতে পারি। আচ্ছা ঠিক আছে, খাইও। আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এই রে, ভিতরে গেলেই তো সবাই আমাকে চিনে যাবে, কারণ এটা আমার রেস্টুরেন্ট। জেরিন, তোমরা যাও, আমি বাইকে তেল ভরে আসতেছি। তেল পরেও ভরতে পারবে, চলো এখন। মেঘলা জোরাজোরিতে ভিতরে যেতে হলো। আমি ভিতরে ঢুকতে এই সব ওয়েটার আমার কাছে এসে বলল, স্যার আপনি আসবেন আমাদের খবর দিলেই তো হতো, আপনার জন্য ভিতরে খাবার ব্যবস্থা করতাম। আমি কিছু না বলে চলে আসলাম ওয়াশরুমে। এসে ম্যানেজারকে ফোন দিলাম। হ্যালো মামা। মেঘ বল। আমি একটু রেস্টুরেন্টে এসেছি, তুমি সব ওয়েটারকে বলে দাও যাতে আমাকে কেউ স্যার স্যার না ডাকে বেশি। ঠিক আছে, আমি সব বলে দিতেছি। আমি ফোনটা কেটে চলে আসলাম টেবিলে। এসে বসতেই জেরিন বলল, কি রে মেঘ, তোকে ওরা সবাই সাইড ডেকেছে কেন? ডাকবে না কেন, রেস্টুরেন্টে এইখানেকার ফেমাস রেস্টুরেন্ট, সবাই স্যার ম্যাম বলে ডাকে। এইদিকে তাকান দেখি। ও আচ্ছা, কে কি খাবে অর্ডার দাও। সবাই সবার অর্ডার দিয়ে দিল, আমিও অর্ডার দিয়ে দিলাম। এইখানকার একটা চিকেন ফ্রাই হচ্ছে 1500 টাকা। কারণটা আমি নিজেও জানি না। আমি রেস্টুরেন্টের মালিক হয়েও এটার কারণ জানি না। এটা হয়তো আমিও একজন। যাই হোক, খাবার আসলো, সবাই খাবার খাওয়া শুরু করেছে। আর খাওয়া দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। কি হয়েছে জেরিন, এমন করে তাকিয়ে কি দেখছো? কিছু না, খা ভালো করে। প্রায় 15 মিনিট আমার খাওয়া দাওয়া শেষ, আর ওরা এখনো খাচ্ছে। আমি আর কিছু না বলে টেবিল থেকে উঠে চলে আসলাম ম্যানেজারের কেবিনে। মামা, আসতে পারি? আই। ওই যে মামা, ও একটা টেবিলে 3টা মেয়ে আছে আর একটা ছেলে বসে আছে। ওদের কাছ থেকে কোনো টাকা নিবে না, ওরা আমার বন্ধু। যদি কিছু বলে তাহলে বলবে এই রেস্টুরেন্টের মালিক আজকে তার বার্থডে, তাই ফ্রি খাওয়াচ্ছে। ঠিক আছে। আমি চলে আসলাম মেঘলাদের কাছে। তোমাদের এখনো খাওয়া শেষ হয় নাই? এই তো শেষ। আমি বসে বসে কফি খেতে লাগলাম। মেঘলা বলল, জেরিন চল বিলটা দিয়ে আসি। চল। এক্সকিউজ মি স্যার, আমাদের বিলটা কত হয়েছে? 10,850 টাকা হয়েছে আপনাদের। এই নেন আপনার বিল। মেঘ, আজ এই রেস্টুরেন্টের মালিকের বার্থডে, তাই আজ ফ্রি খাওয়াচ্ছে। ও, তাহলে তো ভালোই হলো, টাকাগুলো বেঁচে গেল। চলো। জেরিন, বিল কত হয়েছে? 10,850 টাকা হয়েছে, কিন্তু আমাদের কাছ থেকে 1 টাকাও নেয় নাই। আজকে রেস্টুরেন্টের মালিকের জন্মদিন, তাই ফ্রি খাইয়েছে। তাহলে তো জেরিনের কপাল ভালো। কোথায় ঘুরতে যাবি নাকি? না, আজ আর যাবো না। সৌরভ, আমাকে বাসায় নামিয়ে দিয়ে এসো। আচ্ছা ওঠো। সৌরভ চলে গেল। মেঘলা বাসায় যাবে কি ঘুরবে? ওরা বাসায় চলে গেছে, আমি একা থেকে কি করব, আমিও বাসায় চলে যাই। আচ্ছা ওঠো, নামিয়ে দিয়ে আসি। আমি মেঘলাকে নামিয়ে দিয়ে চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল ফোনের রিংটোনে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ডেভিডের ফোন। হ্যালো ডেভিড।
ভাই, ড্রাগস সাপ্লাই যে করতো তার খোঁজ পাওয়া গেছে। আজকে রাতে নীলা নামের একটা মেয়ের সাথে দেখা করতে আসবে 11টা নদের পাড়ে। আচ্ছা ঠিক আছে, তুই চলে আসিস আর কাউকে লাগবে না। ঠিক আছে ভাই, আম্মুর অপেক্ষা ভালোভাবে শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় গিয়ে আন্টিকে দেখে আসবো। এই বলে ফোনটা কেটে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বেজে গেছে। ছাদে গিয়ে ফুল গাছে পানি দিলাম। ফুল আমার খুব পছন্দ। গোলাপ গাছ 15টার মতো গোলাপ ধরেছে। কি রে মেয়ে, ঘুম থেকে কখন উঠেছিস? এই তো আম্মু, একটু আগে উঠেছি। উঠে গাছে পানি দিলাম। ও আচ্ছা, নিচে যা, তোর আব্বু এসেছে। আমি নিচে এসে দেখি আব্বু বসে বসে টিভি দেখতেছে। আব্বু, কখন এসেছো? এই তো প্রায় 2 ঘন্টা আগে এসেছি। তা তুই আমার কোম্পানিতে জয়েন করবি কবে? আমি কি সারা জীবন তোকে খাইয়ে যাব, তুই কিছু করবি না? আব্বু, আর 1 মাস পরেই তোমার অফিসে জয়েন করব। পরে তোমাকে আর কোনো কাজ করতে দিব না। এই নে, তোর জন্য এটা এনেছি। এটা কি আব্বু? এটা হচ্ছে একটা মশা, বলতে গেলে মাছের মতো বড়। এটা যার সামনে ছাড়বি ও দেখতে পারবে না, কিন্তু ওরা যা যা কথা বলতেছে সব তুই শুনতে পারবি। ধন্যবাদ আব্বু। আমি ঘড়িটা হাতে পরে নিলাম। আমি চলে আসলাম নিচে। এসে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। কি রে, তুই কখন এসেছিস? এই তো মাত্র এসেছি, ভাবছিলাম তোকে ফোন দিব, তুই তো চলে এসেছিস। তা কোথায় যাবি? 3 রাস্তার মোড়ে যাব, চায়ের দোকানে। চাচার চা না খেলে মনে হয় আজকে আমি খাবারই খাই নাই। ও আচ্ছা, চল আমি যাই তোর সাথে। আজকে রাতে একটা মিশন আছে, তুই যাবি নাকি? আচ্ছা ঠিক আছে, যাবো নে। আমরা 2 জন চলে আসলাম চাচার চায়ের দোকানে। চাচা, চা দেন 2 কাপ। এই নাও তোমার চা। আমরা 2 জন বসে চা খেতে লাগলাম। চা খেয়ে গল্প করতেছি। চাচা বলল, মেঘ, তোমাদের কলেজে নাকি মোনায়েম নামের একটা ছেলেকে মাফিয়া লোকেরা খুন করে ফেলে দিয়ে গেছে। চাচা, আপনি জানলেন কি করে? আমার মেয়েও তো ওই কলেজেই পড়ে। আপনার মেয়ের নাম কি চাচা? প্রিয়া, এবার ইন্টার 2য় বর্ষে পড়ে। ও, কি দেখিনি কখনো। ও আচ্ছা, আরো কিছু খাবে নাকি? না, কিছু খাবো না, এই টাকা নেন। আমি টাকা দিয়ে চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি আন্টি শুয়ে আছে। আন্টি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আম্মু, তুমি এখন ঘুমাও, আমার একটা কাজ আছে, আসতে দেরি হবে। আচ্ছা যা। আমি আর ডেভিড চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ভিতরে একটা মেয়ে আর একটি ছেলে। ভাই, আমরা এত দূর থেকে কিভাবে তাদের কথা শুনবো? এটা দিয়ে। আমি মশাটা ছেড়ে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে মশাটা গাড়ির কাছে চলে গেল। মোনায়েমকে কিন্তু মাফিয়ার লোকেরা মেরে ফেলেছে। এখন খুব সাবধানে মাল পাচার করতে হবে, না হলে আমাদেরকেও মরতে হবে। ম্যাম, তাই করতে হবে। আমি আবার আগামী সপ্তাহে আসবো এই জায়গায়। এই আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাইস। নীলা চলে গেল। লোকটা হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমি বাইকটা স্টার্ট দিয়ে লোকটার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা ভয় পেয়ে বলল, এই কে আপনারা? তোর জম, মুনায়েমকে যে মেরেছিল, আমি ওই সেই লোক, মাফিয়ার লিডার। আজ তোকেও খুন করব। লোকটা এটা শুনে দৌড়াতে লাগলো। আমি বাইক থেকে নেমে তার পা বরাবর একটা গুলি করে দিলাম। পা দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে, কিন্তু লোকটা তার প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারেনি। লোকটাকে বললাম, তোর বসকে বল। জানি না, আমাকে তুই যদি বলিস তাহলে ছেড়ে দিব তোকে। আমি জানি না, বললাম। তাহলে মর। এই বলে কপাল বরাবর সোজা গুলি করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই লোকটা মরে গেল। ডেভিডের এইটাকেও কলেজের মাঠে দিয়ে ঝুলিয়ে দিবি। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বাসায়। ডেভিড আর সৌরভ 2 জন চলে গেল লোকটাকে নিয়ে। আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে টিভিটা চালাতেই আবার ব্রেকিং নিউজ দেখাচ্ছে, কলেজের মাঠে আর একটা লাশ পাওয়া গেছে। মাফিয়ার লোকেরা খুন করে লাশ ফেলে দিয়ে গেছে, কিন্তু পুলিশের লোকেরা কিছুই করতে পারছে না। এইসব খবরে বলতেছে। কি হচ্ছে এইসব? এই এলাকায় 2 দিনে 2টা খুন? আব্বু, আমি শুনেছি মাফিয়ার লোকগুলো ভালো, যারা খারাপ কাজ করে তাদেরই মারে।
কিন্তু মাফিয়ার লিডার তো তার নিজের হাতে অপরাধ তুলে নিচ্ছে। শাস্তি দেওয়ার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা শাসন করবে। আব্বু তারা হচ্ছে ঘুষখোর, টাকা নিয়ে অপরাধ চাপা দিয়ে দেয়। তা ঠিকই বলছিস। আচ্ছা চল, খাবার খেয়ে নিবি। চলো আব্বু। আমি খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। চোখ বন্ধ করে গান শুনতেছি, এমন সময় মেঘলা ফোন। হ্যালো মেঘলা। আজ আরেকটা খুন হয়েছে জানো? টিভি দেখতেছি। খাওয়া দাওয়া করছো? খাইছি, তুমি খাইছো? আমি আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। কি করব ভাবতেছি, এমন সময় ডেভিডের ফোন। ভাই, ড্রাগস ডিলারের খবর পেয়ে গেছি। নীলার বাবা হচ্ছেন এটার মালিক। এক দেশ থেকে এই দেশে ড্রাগস এনে বিক্রি করে। নীলার বাবা কি করা যায় বলো তো? কি করবেন সেটা আপনি জানেন ভাই। এবার হুমকি দিয়ে দেখি, যদি আবার ড্রাগস বিক্রি করা শুরু করে তাহলে উপরে পাঠিয়ে দিব। ভাই, তাই করেন। ডেভিডের ফোন কেটে দিল। আমি সৌরভকে ফোন দিলাম। হ্যালো সৌরভ। ভাই বলেন। নীলার বাবার নম্বর আছে? ভাই আছে। কেন, কি করবেন? নাম্বারটা দে তো, কথা বলবো। নেন, 01722111+++। আচ্ছা রাখি, এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে নীলার বাবার নম্বরে ফোন দিলাম। আসসালামু আলাইকুম, শরীফ চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মাফিয়া কিং বলছে। ভাই আপনি? চিনতে পারছিস? বিশ্বাসঘাতক। ফোন দিয়েছিস কেন? তোকে শেষ বারের মতো বলে রাখলাম, আর যদি কলেজের কোনো মেয়েদের কাছে ড্রাগস বিক্রি করিস তাহলে তোর দিন শেষ হবে ওই রাতেই। দেখা যাবে, তুই আমার একটা শরীরের লোমস ছিঁড়তে পারবি না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটার সাথে সাথেই ডেভিডের ফোন। হ্যালো ভাই। বল কি হয়েছে? ভাই, শরীফ চৌধুরীর সাথে একজন পার্টনার আছে, রুবায়েত নামের একজন লোক। ওকে ড্রাগস সাপ্লাই দিচ্ছে। তার কোনো খোঁজ খবর জানিস? ভাই, ও দুবাই থেকে আজকে দেশে আসবে। ও আচ্ছা ঠিক আছে। এই রুবায়েত কই? তারপর শরীফের ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই। আমি ফোনটা কেটে দিয়ে খাটের উপরে বসে পড়লাম। রাত প্রায় 12টা, ঘুম আসতেছে না, তাই উঠে ছাদে চলে আসলাম। ছাদে আসতেই আমার ফোনের নোটিফিকেশনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখি একটা ওয়েবসাইট থেকে এসেছে। মেসেজটাই লেখা ছিল এমন, মাফিয়া কিং যেই কারো না কেন ভাবে চিন্তা করবে সে সব কাজ না হলে পরে পস্তাতে হবে। আমি ওয়েবসাইটে ঢুকতে যাব কিন্তু ঢুকতে পারছি না। হঠাৎ সব কিছু উদাও হয়ে গেল। ছাদে কিছুক্ষণ থেকে চলে আসলাম আমার রুমে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। সকালে ফোনের রিংটোনের আওয়াজে ঘুমটা ভাঙলো। তাকিয়ে দেখি মেঘলার কল। হ্যালো মেঘলা। এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। আমি ফোনটা কেটে দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। ফ্রেশ হয়ে না খেয়েই চলে আসলাম কলেজে। এসে দেখি মেঘলা বসে আছে। কি হয়েছে, আজ এত দেরি হলো কেন? চলো ক্লাসরুমে যাই। চলো। আমরা চলে আসলাম ক্লাসরুমে। কয়েকটা ক্লাস করে চলে আসলাম বাহিরে। ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। বাসায় আসতেই আম্মু বলল, কিরে না খেয়ে চলে গেলি কেন সকালে? এমনি দেরি হয়ে গেছে তাই চলে গিয়েছিলাম আম্মু। খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ ডেভিডের ফোন। ভাই, আজ রাত 8টায় আসবেন। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় চলে আসবো। এই বলে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলা শেষ করে বসে আছি। আজ রুবাইয়ের শেষ দিন, এইসব ভাবতেছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। আম্মু আবার আসতে দেরি হবে। আজ আবার কোথায় যাবি? বন্ধুর বাসায় যাব। কিছু খেয়ে যা। না, কিছু খাবো না এখন। আর এই বলে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে ডেভিডের বাসায় সামনে চলে আসলাম। ভাই, আপনি বলেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে যা। ডেভিড চলে গেল। আমি বসে বসে ফোন টিপতেছি। কিছুক্ষণ পর ডেভিড আসলো। ভাই চলেন। আমরা চলে আসলাম মেইন রোডে। যাক, আমাদের আর তার জন্য বেশি দূর যেতে হবে না, সে নিজেই চলে এসেছে। ভাই। আমি বাইক চালিয়ে চলে আসলাম গাড়ির কাছে।
এই ভাইয়া শোনেন, বলেন কি হয়েছে? আপনার নাম কি রুবাইয়েত? কেন? শরীফ চৌধুরী আমাকে পাঠিয়েছে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে বলে। চলো। আমি রুবাইয়েতকে অন্ধকার ঘন জঙ্গলের ভিতরে নিয়ে আসলাম। বাইক চলছে তো চলছেই। ভাই কোথায় যাচ্ছেন আপনি এই জঙ্গলের রাস্তা দিয়ে? তোর জমের বাড়ি, এই বলে বাইকটা কষে ব্রেক করলাম। বাইক থেকে নেমে রুবাইয়েতকে বললাম, চলো তোমার জমের বাড়ি। ভাই আপনি কে? আর মুখে এটা কিসের মাস্ক লাগিয়েছেন? ভালো করে দেখে বলতো আমি কে। মাফিয়া কিং আরএস ভাই। ডেভিড, এই নে, আজ এটা তোর শিকার। ধন্যবাদ ভাই, আজকে অনেক দিন পর এমন একটা তরতাজা শিকার পেলাম। আপনি ঘরে গিয়ে বসেন, আমি কাজ শেষ করে আপনাকে ডাক দিতেছি। না, আমাকে ডাক দিতে হবে না। তুই রুবাইয়েতকে শরীফ চৌধুরীর বাড়ির দরজার সামনে ফেলে দিয়ে আসবি। ঠিক আছে, আপনি বাসায় চলে যান। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, কিন্তু আজ আম্মুকে দেখলাম না নিচে। তাই আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু ঘুমিয়ে আছে। আম্মু, আম্মু। মেঘ এসেছিস? আম্মু। আমি আম্মুর কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর আর শরীর কাঁপছে। আম্মু, তোমার তো অনেক জ্বর। ওষুধ খাইছি, যা তুই গিয়ে ঘুমিয়ে পড়। চলো আমার সাথে হাসপাতালে। আমি আম্মুকে নিচে নিয়ে গাড়িতে বসিয়ে দিলাম। আম্মু মানা করতেছে, তবুও আমি গাড়ি চালিয়ে চলে আসলাম হাসপাতালে। আম্মুকে ভর্তি করিয়ে ডাক্তারের সাথে কথা বললাম। মেঘ সাহেব, আপনার আম্মুর জ্বর এটা অনেকদিন আগে থেকেই, আজ জ্বরটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে। ও আচ্ছা ডাক্তার, আপনি চিকিৎসা করতে থাকেন, যা লাগবে আমি সব আনবো। টেনশনের কিছু নেই, 2 দিন হাসপাতালে থাকতে হবে, পরের দিন নিয়ে যেতে পারবেন। ঠিক আছে ডাক্তার। আমি চলে আসলাম আম্মুর কেবিনে। দেখি আম্মু ঘুমিয়ে আছে, তাই আমি বাইরে চলে আসলাম। এসে আব্বুকে ফোন দিলাম। হ্যালো আব্বু। মেঘ বল। আব্বু, তুমি কখন চলে গেছো? আম্মুকে হাসপাতালে ভর্তি করিয়েছি। কেন, কি হয়েছে তোর আম্মুর? আম্মুর খুব জ্বর, তাই হাসপাতালে ভর্তি করিয়েছি। আমি আসতেছি সকালে। না আব্বু, আসতে হবে না, আমি আছি তো। তুই সামলে নিতে পারবি তো? পারবো, আর আমার বন্ধুরা আছে তো। আচ্ছা ঠিক আছে, যদি বেশি খারাপ হয় ফোন দিস। আচ্ছা আব্বু। এই বলে ফোনটা কেটে দিলাম। বসে আছি, এমন সময় মেঘলার ফোন। মেঘ, তুমি কোথায়? হাসপাতালে বন্ধুকে ভর্তি করিয়েছি। আন্টির কি হয়েছে? জ্বর খুব। কোন হাসপাতালে ভর্তি করিয়েছো? সিটি হসপিটালের সামনে একটা হাসপাতাল আছে, ওইটাই। ও আচ্ছা, আমি আসতেছি। না, এখন আসতে হবে না, সকালে আসলেই হবে। আচ্ছা ঠিক আছে। আমি বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। সকালে মেঘলার ডাকে ঘুম ভাঙলো। আমি উঠে দাঁড়িয়ে গেলাম। আন্টি কোথায়? ভিতরে আছে, চলো। চলো। আমরা ভিতরে এসে দেখি আম্মু ঘুম থেকে উঠে বসে আছে। একজন নার্স আম্মুকে স্যালাইন দিচ্ছে। কিছুক্ষণ পর নার্স চলে গেল। আম্মু, এই হচ্ছে মেঘলা। বুঝতে পারছি। মেঘ, তুই যা, আমি মেঘলার সাথে কথা বলবো একটু। আচ্ছা। আমি চলে আসলাম নিচে, খাবার নিয়ে উপরে চলে আসলাম। উপরে এসে দেখি মেঘলা হাসতেছে। মেঘলা, কি হয়েছে? কিছু না। আমি আম্মু আর মেঘলাকে খাবার দিয়ে দিই, সবাই খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় ডাক্তার আসলো। আরে মেঘলা, তুই এখানে? চাচ্চু, আন্টির খুব জ্বর, তাই এসেছি। ওরা তেমন কিছু হয়নি। মেঘ আজকে চাইলে নিয়ে যেতে পারবেন আপনার আম্মুকে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ওইগুলো খাওয়াতে হবে নিয়মিত। ডাক্তার আম্মুকে চেক আপ করে চলে গেল। আমিও ডাক্তারের পিছু পিছু যেতে লাগলাম। কেবিনে যেতেই ডাক্তার কিছু ঔষধ লিখে দিল। আমি নিচ থেকে নিয়ে চলে আসলাম আম্মুর কেবিনে। কিছুক্ষণ পর আম্মুকে রিলিজ করে দিল। আমি মেঘলা আর আম্মু বাসায় চলে আসলাম। মেঘলা, আম্মুকে নিয়ে ভিতরে যাও, আমি আসতেছি। ঠিক আছে। আমি বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলাম বাজারে। আম্মুর জন্য কিছু ফল কিনলাম। করিম চাচা, 5 কেজি মাংস দিয়েন তো। মেঘ, তোমার আম্মু কোথায়? আম্মু তো বাসায় অসুস্থ, তাই আমি এসেছি। এই নাও, আর তোমার আম্মু বলছে কালকে 10 কেজি মাংস নিতে মেহমান আসবে বলে। আমি জানি না চাচা, আচ্ছা এখন যাই। এই বলে চাচার টাকা দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আব্বু চলে এসেছে। আব্বু, কখন আসছো? এই তো একটু আগে। ও আচ্ছা। আম্মু করিম চাচাকে না কি বলেছে
10 কেজি মাংস পাঠানোর জন্য মেহমান আসবে বলে? বলেছিলাম কাল গিয়ে নিয়ে আসিস। আর কাল কোথাও যাস না, মেহমান আসবে। কে আসবে বললে না তো? আসলেই দেখতে পারবি। মেঘলা মা, তুমি রান্না করতে পারো? আম্মু পারি। আপনি বসেন, আমি রান্না করে আনতেছি। আমিও আসি, তোমাকে সাহায্য করবো নে। আর তুমি তো জানো না কোন জিনিস কোথায় রাখা আছে। তাও তো ঠিক। আচ্ছা আসেন। আমি উপরে চলে আসলাম। উপরে এসে ফ্রেশ হয়ে গোসল করে বের হয়ে দেখি মেঘলা ঘর গুছোচ্ছে। মেঘলা, এ কি করতেছো তুমি? আমার ঘর গুছোচ্ছ কেন? তো কে গুছাবে, অন্যজন? এই রে, বালিশের নিচে তো সিগারেট রাখা আছে। আমি গিয়ে মেঘলাকে সরিয়ে দিয়ে বললাম, যাও তুমি, আমি ঘর গুছিয়ে নিব। গুছিয়ে তো ফেলেছি, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোয়ালে পরে আমার বুঝি শরম করে না? আমি ওয়াশরুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মেঘলার ডাক শুনতে পেলাম। দরজাটা হালকা একটু খুলে তাকিয়ে দেখি মেঘলা রাগে লাল হয়ে আছে। এভাবে কি দেখতেছো? বের হও। আমি তো কাপড় পরি নাই, তো কিভাবে বের হব? মিথ্যা বলিস কেন? আমি বুঝি দেখি নাই? তাড়াতাড়ি বের হো, তা না হলে আম্মুকে গিয়ে সব বলে দিব তুই যে সিগারেট খাস। এই রে, মেয়ের দেখি মুড পাল্টে গেছে। আমি তাড়াতাড়ি বের হয়ে মেঘলার হাত ধরে বললাম, আর খাবো না, সরি। এই যে শেষবারের মতো মাফ করলাম, মনে যেন থাকে। মনে থাকবে। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, তুমি আম্মুকে আম্মু বলে ডাকছো কেন? আমার মন চাইছে তাই ডাকতেছি, তোমার সমস্যা? এটা আবার কেমন হলো? একবার তুমি আর একবার তুমি, একবার আপনি, বিভিন্ন সময় মুড চেঞ্জ করো। এটাই আমার স্বভাব। নিচে যাও, আমি খাবার রেডি করেছি। এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে? না, আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি। আম্মু বসে আছে তাই উপরে আসলাম তোমার ঘরটা দেখতে। আজ রাতে আমি এই ঘরে থাকবো। কেন তুমি এই ঘরে থাকবে কেন? তোমার বাসায় যাবে না? না, যাব না। তোমার সমস্যা? না, আমার সমস্যা নেই, আমার জন্য তো ভালোই হবে। কিছু বললে? না, কিছু বলি নাই। এই মেয়ের কান দেখি আমার চেয়েও ভালো, সব কিছু শুনে ফেলে। এই, তুমি আমার কান নিয়ে কথা বলতেছো? আমার কান খুব ভালো, তোমার কান ভালো না? এইসব বাদ দাও, চলো, খুব ক্ষুধা লেগেছে। চলো। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু আব্বু বসে আছে, টিভিতে খবর দেখতেছে। আমি তাকিয়ে দেখি রুবাইয়েতের লাশ দেখাচ্ছে আর মন্ত্রী বলতেছে, মাফিয়া কিং এসব কি শুরু করেছে? 2 দিন কলেজের মাঠে 2 জনকে ঝুলিয়ে রেখেছে, আর আজ আমার বাড়ির দরজার সামনে ফেলে দিয়ে গেছে। স্যার, মাফিয়া কিং যে ফেলে দিয়ে গেছে, আপনার বডিগার্ডরা কোথায় ছিল তখন? ওরা দেখেনি কেন? আর উনি কে, যাকে খুন করে ফেলে দিয়ে গেছে আপনার বাড়ির দরজার সামনে? ওনার সাথে নিশ্চয়ই আপনার কোনো পরিচয় আছে। মানে ওনার সাথে আমার পরিচয় থাকতে যাবে কেন? আমি জানবো কি করে যে ওনাকে এখানে ফেলে দিয়ে গেছে কেন? আমরা জানি মাফিয়া কিং কারো ক্ষতি করবে না। উনি হয়তো কোনো বড় অপরাধে জড়িত, তাই খুন করেছে। চলুন দেখে আসি পুলিশ কমিশনার কি বলছেন। আপনারা হয়তো ওই লোকটাকে চিনেন না। ওনার আসল নাম হচ্ছে রুবায়েত হাসান। এই লোকটা কলেজের সকল ছাত্রছাত্রীদের ড্রাগস দিয়ে থাকেন। আমরা এতটুকু জেনেছি, যদি আবার কিছু জানা যায় তাহলে নিশ্চয়ই বলবো। আজ এই পর্যন্ত, আর কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। যাক, ভালো হলো, পুলিশ এখন সব বের করে ফেলবে, আমার কিচ্ছু করতে হবে না। এইগুলো মনে মনে ভাবছিলাম। যাই হোক, খাবার টেবিলে বসে পড়লাম। মেঘলা খাবার বেড়ে দিতেছে। আজ একটা অন্যরকম গন্ধ আসতেছে খাবার থেকে। খাবার শুরু করে দিলাম। কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর আব্বু বলল, বাহ, মেঘলার হাতের রান্না তো অনেক মজা। মেঘলা, আজ তুমি একটা পুরস্কার পাবে আমার কাছ থেকে এই রকম রান্না করার জন্য। আমি যে এত বছর রান্না করে খাওয়ালাম, তার কোনো দাম নেই, তাই না? আম্মু, তুমি আমার কাছ থেকে পুরস্কার পাবে। আব্বু অনেক কিপটে হয়ে গেছে, তাই একজনকেই দিতেছে। মেঘ, তুই তোর আব্বুকে কিপটে বলতে পারলি? তোকে কি দেয়নি? হয়েছে হয়েছে, খাওয়া দাওয়া শেষ করো এখন। আমরা খাওয়া শেষ করে বসে আছি। আব্বু উপর থেকে কয়েকটা শপিংয়ের ব্যাগ নিয়ে আসলো। আব্বু, এইগুলোর ভিতরে কি আছে? সেটা তোকে বলবো কেন মেঘলা? এই নাও তোমার উপহার, আর এটা তোমার, আর মেঘ এটা তোর। যাক, তোর কিপটে বাবা অবশেষে আমাকে একটা গিফট করলো। আমি শপিং ব্যাগ থেকে বের করে দেখি একজোড়া জুতা। আমি তো ব্যাগ কেলের মতো আব্বুর দিকে তাকিয়ে রইলাম। সবাই হাসাহাসি করতেছে।
আব্বু, এটা কি হলো? কেন, তোর পছন্দ হয় নাই? আমি ভাবছিলাম অন্য কিছু দিবে আমাকে, আর তুমি কিনা আমাকে এটা দিলে। আরে রাগ করতেছিস কেন? এই নে, তোর জন্য একটা জিনিস এনেছি, যা তুই দেখলেই অবাক হয়ে যাবি। কি এনেছো দেখি? এই নে, তোর জন্য গাড়ি এনেছি। আম্মু, আব্বু আমার সাথে এসব কি শুরু করেছে? এই, তুমি মেঘের সাথে এমন করতেছো কেন? কিছু না আনলে বলে দাও। আমার কোনো কথা না শুনেই মা ছেলে বক বক শুরু করে দিয়েছে। কি? আমরা মা ছেলে বক বক করি? আম্মু একটু চুপ থাকেন, আব্বু কি বলে সেটা শুনেন, তারপর না হয় বাকি কথা বললেন। মেঘলা ঠিকই বলেছে। মেঘ, এটা সাধারণ গাড়ি না। এই নে, এইখানে সব আছে, পরে নেই। তুই এটাকে যা চাইবি তাই বানাতে পারবি। 25 লক্ষ টাকা নিয়েছে এটার দাম। বাহ আব্বু, তুমি আজ একটা ভালো কাজ করেছো। আমি আব্বুর সাথে কথা বলতেছি, এমন সময় সৌরভের ফোন এলো। হ্যালো সৌরভ, বল। ভাই, আজ কলেজে আসেন নাই কেন? আম্মু অসুস্থ, তাই যাই নাই। ও, কাল একটা অনুষ্ঠান আছে, ওইখানে মন্ত্রী আর নীলা থাকবে। কাল ওই কলেজের শেষ দিন তাহলে? ভাই, আজকে মেঘলা আসে নাই। মেঘলা আমার সাথেই আছে, কেন কথা বলবি নাকি? না, আপনি আপনার ভালোবাসা নিয়ে থাকেন, আমি রাখি এখন। সৌরভ ফোন কেটে দিল। আমি পেছন ঘুরতেই দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। কাল তোমার কলেজের শেষ দিন মানে? আরে কাল অনুষ্ঠান তো, এরপর কয়েকদিনের জন্য বন্ধ দিবে, তাই বললাম কাল আমার শেষ দিন। নবীন বরণ অনুষ্ঠান হবে হয়তো। হ্যাঁ, আর তুমি কাল কলেজে যাবে না? কেন, অনুষ্ঠান হবে আমি যাব না কেন? এমনি আম্মুর কাছে থাকবে তুমি, আর কাল মেহমান আসবে, আম্মুকে সাহায্য করবে কে? তাও তো ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, যাব না। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম, কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। এমন সময় মনে পড়ল পিস্তলের কথা। আমি গিয়ে দরজা বন্ধ করে পিস্তলের গুলি লুকিয়ে রাখলাম, যাতে মেঘলা না দেখতে পায়। মেঘলার জন্য কিছু জিনিস কিনেছিলাম, ওইগুলো টেবিলের উপর রেখে দিলাম, যাতে মেঘলা এসে দেখতে পারে। কিছুক্ষণ পর মেঘলা আসলো। আমি গিয়ে দরজা খুলে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। মেঘলা আমার পাশে বসে বলল, এইগুলো কার? কিনেছিলাম একটা মেয়ের জন্য। কেন, তোমার পছন্দ হয়েছে? কিন্তু কার জন্য কিনেছো সেটা বলো। আরে ওই যে একটা মেয়ে আছে না। কোথায় মেয়ে আছে, ক্লিয়ার করে বলো। ওই যে ওই মেয়েটার উপর ক্রাশ খেয়েছিলাম প্রথম দেখায়, দেখে তো চিনতে পারো কি না? আরে এটা তো আমার পিক। কবে তুলেছিলে? 3 মাস আগে তুলেছিলাম একটা পার্কে। ও আচ্ছা। ওইগুলো তোমার জন্য। খুশি তো? কিন্তু ওই 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 মেয়েটাকে বললে না তো? তুমি একটা আয়নার সামনে গিয়ে দাঁড়াও, আমি দেখছি ওই 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 মেয়েটাকে। মেঘলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে দেখে যাকে দেখা যাচ্ছে ওই ওই মেয়েটা। এটা বলতেই মেঘলা একটা হাসি দিয়ে আমার কাছে এসে বলল, তুমি খুব দুষ্টু। আচ্ছা, বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, তোমায় দাওয়াত দিলাম, 27 তারিখে চলে আইসো। মেঘলা এইসব কি বলতেছ? ঠিকই তো বলতেছি। এই যে এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। মেঘলা তার গ্যালারি থেকে একটা ছেলের পিক দেখিয়ে বলল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে বিছানার ওপর পড়ল। মেঘলা বলল, আরে মেঘ, তুমি সিরিয়াসলি নিয়ে ফেলেছো? আমি তো মজা করছিলাম। আমি মেঘলাকে জড়িয়ে ধরে বললাম, মেঘলা, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো। ঠিক আছে, কোথাও যাব না, এখন ছাড়ো, নিচে যাই। মেঘলা নিচে চলে গেল। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, কাল কি হবে তাই ভাবতেছি। ফোনের রিংটোনের শব্দে ঘোর কাটল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সৌরভের ফোন। ভাই, একটু 3 রাস্তার মোড়ে আসবেন? আচ্ছা তুই থাক, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে নিচে এসে দেখি আম্মু আর মেঘলা বসে বসে টিভি দেখতেছে। আম্মু, আমি একটু বাইরে থেকে আসতেছি। কোথায় যাবি? চাচার চায়ের দোকানে চা খেতে। ও আচ্ছা, যা। আমি চলে আসলাম চাচার চায়ের দোকানে। এসে দেখি ডেভিড আর সৌরভ বসে বসে কি যেন কথা বলতেছে। কিরে সৌরভ, কি হয়েছে? ভাই বসেন, তারপর বলতেছি কি হয়েছে। আমি বসে পড়লাম। চাচা, 1 কাপ চা দিয়েন। এখন বল, কি হয়েছে? কাল পুলিশ সিকিউরিটি থাকবে অনেক, কিভাবে কি করবেন? আচ্ছা, আমাদের কলেজের আশেপাশে কতগুলো উঁচু বিল্ডিং আছে জানিস?
ভাই সবচেয়ে উঁচু 2টা জায়গা আছে আমার কলেজ, ওইখান থেকে পুরো দেখা যাবে স্নাইপার দিয়ে। তাহলে চলবে। আর কাল একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে রাখবি, আর মাফিয়া কিং RS এর লোগো লাগিয়ে দিবি। ঠিক আছে ভাই, সিগারেট খাবেন? ডেভিড, তোর কাজ হয়েছে। এমনভাবে স্নাইপার সেট করবি যাতে কেউ দেখতে না পায়, আর ওইখানে তুই থাকবি। সব থেকে বেশি ভরসা আমি তোর উপর করি। ঠিক আছে ভাই, চাচা আমাকে 1 কাপ চা দিয়েন। আমি সিগারেট খাচ্ছি আর কথা বলতেছি, হঠাৎ পেছন থেকে কে যেন আমার পিঠে হাত রাখলো। আমি না তাকিয়েই বললাম, কি রে সৌরভ, এমন করতেছিস কেন? ভাই আপনার পিছনে মেঘলা আপু। এই বলে সৌরভ দিল এক দৌড়। পাশে তাকিয়ে দেখি ডেভিডও নেই। হায় আল্লাহ, এখন কি হবে? মেঘলা, তুমি এইখানে? কেন, আশা করনি বুঝি? না, এখন আর এই সময় তোমাকে আশা করি নাই। তুমি এসেছো কখন? চল আজ বাসায়, তোর খবর আছে। মেঘলা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। মেঘলা, চাচা টাকাটা দিয়ে আসি। যা, তাড়াতাড়ি আসবি। আমি দোকানে এসে চাচাকে টাকা দিয়ে দোকানের পেছন দিয়ে দিলাম তোর। এছাড়া আর কোনো উপায় ছিল না। মেঘলা যেইভাবে রেগে আছে, মনে হচ্ছে আজ আমাকে পুরাই খেয়ে ফেলবে। আমি চলে আসলাম মামার বাসায়। মামার বাসায় আসতেই আমায় মামাতো বোন বলল, কি ব্যাপার মেঘ ভাইয়া, আজ হঠাৎ আমার কথা মনে পড়েছে? রে, আজ তোকে নিয়ে যাব আমাদের বাসায়, যাবি? এক পায়ে দাঁড়া, আমি তোমাদের বাসায় যেতে। কিন্তু আমি তো দেখতেছি তুই 2 পায়ে দাঁড়িয়ে আছিস। আরে এটা তো কথার কথা বলছি। আমাকে কি ভিতরে যেতে দিবি, না দরজার সামনেই দাঁড় করিয়ে রাখবি? ভেতরে আসো। আমি ভিতরে যেতেই মামি বলল, মেঘ, আজ কতদিন পর আমাদের বাসায় এসেছো, কিছু না খেয়ে তো যেতে দেব না। আচ্ছা, খেয়েই যাব। নীলুফাকে আমার সাথে নিয়ে যাব আমাদের বাসায়। আচ্ছা, নিয়ে যাইও। আমি বসে আছি সোফায় আর নীলুফার সাথে কথা বলতেছি। মামি মিষ্টি নিয়ে আসলো আমার জন্য। আমি মিষ্টি খেয়ে বসে আছি। নীলুফা, যা রেডি হয়ে আয়, সন্ধ্যা হয়ে আসতেছে তো। নীলুফা রেডি হয়ে আসলো। আমি মামির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাইরে। নীলুফা, হেঁটে যাবি নাকি রিক্সা করে? রিকশায় যাব। নীলুফা আমার থেকে 3 বছরের ছোট। বলতে গেলে ফ্রেন্ডের মতো সবসময় ফ্রি থাকি। রিক্সা করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই মেঘলা দরজা খুলে বলল, এই মেয়ে, তুমি কে? আমি মেঘের বউ। আপনি কে? আমি মেঘের ফিউচার বউ হব। আমি নীলুফার পেছন থেকে বের হয়ে বেয়াক্কেলের মতো একটা হাসি দিলাম। নীলুফা, চল ভিতরে। আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে যেতেই আম্মু নীলুফাকে দেখে বলল, আরে নীলুফা, কখন আসলি? আমাকে জানিয়ে আসবি না? মেঘ আমাকে নিয়ে এসেছে। আচ্ছা, ওই মেয়েটাকে? ওইটা হচ্ছে মেঘের বউ। মেঘলা, এদিকে আসো, ওর সাথে পরিচয় করিয়ে দেই। মেঘলা, এ হচ্ছে নীলুফা, আর নীলুফা এ হচ্ছে মেঘের বউ। মানে কাল সব ঠিক করা হবে বিয়ের 3 তারিখ। ও আচ্ছা, আমি ওপরে যাই? আচ্ছা, যা। নীলুফা উপরে উঠে আমার রুমে চলে আসলো। কি রে নীলুফা, মেয়েটা দেখতে কেমন? ভালো। আচ্ছা, একটা কথা বলো তো, আমি কি দেখতে বেশি খারাপ ছিলাম? না, কেন, কি হয়েছে? তাহলে আমি যে তোকে পছন্দ করি সেটা তুই জানিস না? জানি, কিন্তু আমার মনে অন্য কেউ আছে। তুই ভালো করেই জানিস আমি কেমন ছেলে। আচ্ছা, যাই হোক, চল ঘুরে আসি, ভাবিকে নিয়ে যাব। আচ্ছা, মেঘলাকে বল রেডি হয়ে আসতে। আচ্ছা, ঠিক আছে। আমি রেডি হয়ে নিচে এসে দেখি 2 জন রেডি হয়ে বসে আছে। চলো এখন। একটা রিক্সা নিয়ে আসো। ঠিক আছে, আমি আসতেছি। রিক্সা নিয়ে তোমরা একটু দাঁড়াও। আমি রিক্সা নিয়ে চলে আসলাম। কিন্তু ছোট রিক্সা, কিভাবে বসবো 3 জন? আমি উপরে উঠলাম, মেঘলা আমার নিচে আর পাশে নীলুফা। 3 জন চলে আসলাম সপ্লাস চত্বরে। এইখানে ফুচকা খুব ভালো লাগে খেতে। মেঘলা বলল, এইখানে তো কোনো দরকারই নেই। নামো, তোমাকে দেখাচ্ছি দোকানে কোথায় আছে। আমরা 3 জন নেমে ভাড়া দিয়ে চলে আসলাম একটু সামনে। ফুচকার দোকান দেখে মেঘলা হাঁ করে তাকিয়ে আছে। নীলুফা আগেও আমার সাথে এসেছিল একবার, তাই সে জানে এইখানে কোথায় কি আছে। এইখানে এত সুন্দর বাঁশের বাড়ি, এর ভিতরে ফুচকার দোকান দেওয়া?
কিন্তু আমি একটা অসুবিধা আছে এইখানে। কি অসুবিধা? এইখানে অনেক ভিড় থাকে প্রতিদিন, সবাই আসে এই বাঁশের বাড়ি আর ফুচকা খেতে। আমরা ভিতরে চলে আসলাম, এখন একটু ভিড় কম। মেঘলা আর নীলুফা ফুচকার অর্ডার দিল। ফুচকাওয়ালা মামা ফুচকা নিয়ে চলে আসলেন। মামা ওদের খেতে দেন যা খেতে চায়, আর আমার জন্য একটা ব্ল্যাক কফি হলেই হবে। ঠিক আছে, আমি অন্যজনকে দিয়ে পাঠিয়ে দিতেছি আপনার কফিটা। এই বলে ফুচকাওয়ালা মামা চলে গেল। কিছুক্ষণ পর একটা ছেলে এসে ব্ল্যাক কফি দিয়ে গেল। আমি কফি খেতে লাগলাম। ফুচকা খাওয়া শেষ করে বসে আছি। মেঘলা আর নীলুফা আরও কোথাও যাবে নাকি? এখানে কি আরো জায়গা আছে নাকি ঘোরার? আছে, নতুন একটা লেক পার হয়েছে, যাবে নাকি? গেলে মন্দ হয় না। আমরা চলে আসলাম লেকের পাড়ে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি রুমে চলে গেলাম। আম্মু, মেঘলা, নীলুফা নিচে আম্মুর সাথে কথা বলতেছে। আমার ঘরের দরজা লাগিয়ে এক কানে হেডফোন লাগিয়ে দিলাম, আর ওই কানে লাগালাম না, কারণ যদি কেউ এসে দরজা ধাক্কায় ডাকাডাকি করে তাহলে শুনতে পাবো না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। সকালে কারো স্পর্শে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি মেঘলা বসে আছে। আমি লাফ দিয়ে বসে পড়লাম। কি ব্যাপার, তুমি কখন আসছো? আমি তো কাল রাত থেকেই তোমার ঘরে, কেন তুমি একবারও উঠো নাই? না তো। আমি উঠে দেখি আমার ফোনে ডেভিডের মিসড কল। আজ এত তাড়াতাড়ি ঘুমিয়েও এত দেরি হলো উঠতে। আমি ফ্রেশ হয়ে ডেভিডকে ফোন দিলাম। হ্যালো ডেভিড। ভাই, আপনি কোথায়? এই তো মাত্র বের হব। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি আসেন, এখনই চলে আসবে নীলার বাবা। ঠিক আছে, আসতেছি। আমি চলে আসলাম কলেজে। এসে দেখি প্রিন্সিপাল স্যার ভাষণ দিচ্ছে। আমি এক কোণায় দাঁড়িয়ে আছি। ডেভিড আমার ইশারার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মন্ত্রী আর চেয়ারম্যানের গাড়ি ঢুকলো। কিছুক্ষণ পর মন্ত্রী গাড়ি থেকে নেমে তার চেয়ারে গিয়ে বসলো। প্রিন্সিপাল স্যার ভাষণ দিয়ে বলল, যে মন্ত্রী স্টেজে উঠে বক্তব্য রাখতে যাবে, আমি ইশারা করতেই ডেভিড গুলি করলো। গুলি গিয়ে লাগলো মন্ত্রীর ডান বুকের সাইডে। গুলি লাগতেই হইচই শুরু হয়ে গেল। সবাই ছোটাছুটি করতেছে। আমি কাছে গিয়ে বললাম, তোকে আগেই বলেছিলাম যে ভালো হয়ে যা, তা তো হলি না, এখন মর। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মন্ত্রী। এই বলে আমি মন্ত্রীকে কোলে তোলার বাহানা করলাম। কয়েক মিনিটের মধ্যেই মন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নীলা তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি সান্ত্বনা দিতে লাগলাম। যাই হোক, আমি খুশি মনে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি মেহমান চলে এসেছে। আম্মু, ওনারা কারা? ওরা হচ্ছে মেঘলার মা বাবা। বেআইন, এই যে এটা হচ্ছে আমার ছেলে। মাশাআল্লাহ, ছেলে আমাদের পছন্দ হয়েছে। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি, কি বলেন বেআইন? তাই করি। আগামী মাসের 14 তারিখে বিয়ে। ঠিক আছে, তাহলে এটাই কথা রইল। আমরা তাহলে যাই আজ। আজ থাকেন, কাল যাইয়েন। না, কালকে আবার মেঘলার বাবার অফিস আছে, তাই চলে যেতে হবে। আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মেঘলা শুয়ে আছে। আমি দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে মেঘলার পাশে গিয়ে শুয়ে পড়লাম। এই যে মহারাজ, আমি দেখেছি আপনি যে এসেছেন। এই বলে মেঘলা আমাকে জড়িয়ে ধরে বলল, আমাদের তো বিয়ে, তো এখন আমি যা চাইবো তাই করব। তোমাকে বিছানা থেকে নামো। কেন, কি হয়েছে? নামতে বলছি, নামো। আমি বিছানা থেকে নেমে নিচে দৌড় দিলাম। এখন কি করব? 2 হাতে 2 কানে ধরো আর 1 পা তুলে রাখো। ও মা গো, তোমার ছেলে আজকে শেষ গো, বাঁচাও। কি আছো, বাঁচাও আমাকে। এই চুপ, একদম চুপ, সোজা হয়ে দাঁড়িয়ে থাক, এটা হচ্ছে তোর শাস্তি। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আমি কি করেছি যে আমাকে এমন শাস্তি দিতেছ? কাল তুই সিগারেট খেয়েছিস, এটা হচ্ছে তার শাস্তি। আর নীলুফার সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? ও হচ্ছে আমার বোন, আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড, তো আমরা কি কথা বলতে পারবো না? পারবি, কিন্তু শরীরে টাচ করবি কেন অন্য মেয়ের? আমি আছি, আমার হাত তো একদিনও ধরলি না। আমি নীলুফার তো হাত ধরেছি। আচ্ছা বাবু, রাগ করো না, এই যে তোমার হাত ধরলাম, দেখি একটু পাম টাম দিয়ে মনটা গলাতে পারি কিনা। হয়েছে, আর বাবু বাবু বলতে হবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। পা নিচে পড়লেই 10 মিনিট করে আরো বাড়বে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকবি এইভাবে।
আমি না তোমার বর? আমার উপর কি একটুও দয়া মায়া করা যায় না? না, তোর উপর একটুও দয়া করা যায় না। আর এই মেয়েটা কে? তোর মানিব্যাগে এর ছবি কেন? আরে এটা আমার মানি ব্যাগ না ডেবিট কার্ডের মানি ব্যাগ? আমারটা তো আমার কাছেই আছে। দেখি তোরটা। এই নাও দেখো, আমি মানি ব্যাগ দিয়ে দাঁড়িয়ে আছি। মেঘলার অনেকগুলো ছবি আছে আমার মানি ব্যাগে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, দেখি একটু মায়া দয়া হয় কিনা। হয়েছে, আর দাঁড়িয়ে থাকতে হবে না, বসো। আমি বসতেই দরজায় কি যেন নক করলো। আমি গিয়ে দরজা খুলে দেখি নীলুফা। মেঘ, এই নে, এটা তোর জন্য কিনেছিলাম কিছুদিন আগে, আর ভাবিটা পরের দিন দিব, বিয়ের দিন। হাই নীলুফা, এই বলে নীলুফা চলে গেল। আমি বক্সটা খুলে দেখি ডায়মন্ডের রিং। আমার আঙুলে ঢোকানোর চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই ঢুকতেছে না। মেঘলা, দেখো তো তোমার আঙুলে ঢুকে কিনা। দাও। আমি মেঘলার আঙুলে লাগিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর লাগছে মনে হয়। আমার কপালে ছিল না, যাক আমার বউয়ের কপালে তো আছে। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। হয়েছে, আর পাম দিতে হবে না। সকালে তো কিছু না খেয়েই চলে গেলা, কিছু খাবে না? খাবো, যাও খাবার নিয়ে আসো। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। মেঘলা চলে গেল। আমি উঠে হাত মুখ ধুয়ে নিলাম। বিছানায় বসে আছি, মেঘলা খাবার নিয়ে ঘরে প্রবেশ করলো। আমার কাছে এসে বসে বলল, এই নাও খাও। তুমি খাইয়ে দাও। কেন, তোমার হাত কি হয়েছে? কিছু না, তুমি খাইয়ে দাও, তুমি না আমার বউ। এখনো হয় নাই, আরো 9 দিন বাকি আছে। সমস্যা নাই, হয়ে যাবে, এখন খাইয়ে দাও। হ্যাঁ করো। মেঘলা আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও মেঘলাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। মেঘলা বলল, টিভিতে দেখলাম মন্ত্রীর খুন হয়েছে, কে খুন করেছে? আমি মানে মাফিয়ার লোকেরা। তাহলে প্রথমে বললে কেন তুমি? আর আমি মজা করে বলছি। আচ্ছা চলো নিচে যাই। চলো। আমরা চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু আব্বু নীলুফা বসে আছে। আমরাও গিয়ে বসে পড়লাম। মেঘ, তোর তো পড়ালেখা শেষ অনেক আগেই। কি যেন একটা কাজে কলেজে ঢুকেছিলি, এখন কি সমাধান হয়েছে? আব্বু। মানে? আব্বু এইসব কি বলতেছেন? মেঘের পড়ালেখা শেষ মানে? মেঘের পড়ালেখা আরো 3 বছর আগে শেষ হয়েছে। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, এখন আমার কোম্পানিতে জয়েন করবে। আব্বু কেনাকাটা করবে কবে? আজ বিকেলে যাব, কাল থেকে মেহমান আসা শুরু করবে। ও আচ্ছা, আমি একটু বাহির থেকে আসতেছি। আব্বু একটা কথা ছিল, মেঘ জানেন কি খায়? আমি দৌড়ে গিয়ে মেঘলার মুখ চেপে ধরলাম। মেঘলা কোনো কথা বলতে পারতেছে না। কিরে মেঘ, মেঘলার মুখ থেকে হাত ছড়া। আব্বু। আব্বু আপনার ছেলে সিগারেট খায় এখন। এই রে, মেয়েটা মুখে কিছু আটকায় না দেখি। আমার ছেলে তো আমার মতোই হবে। তোমার আম্মুকে যখন বিয়ে করেছি তখন আমিও এমন একটু আরেকটু সিগারেট খেতাম, এখন সব ঠিক হয়ে গেছে, আর খাই না। তুমিও মেঘকে ঠিক করে ফেলবে আমি জানি। আব্বু তাহলে আমি এখন যাই। যার 2টার ভিতর চলে আসবি। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি চলে আসলাম চাচার চায়ের দোকানে। এসে দেখি ডেভিড আর সৌরভ বসে বসে চা খাচ্ছে। আমি যেতেই চাচা বলল, মেঘ, শুনেছি মন্ত্রীগণ হয়েছে। চাচা, আমাদের কলেজেই খুন হয়েছে। ও, এই নাও চা। আমি চা খেতে খেতে বললাম, ডেভিড ভিডিওটা পৌঁছে দিস থানায়। সেটা অনেক আগেই পৌঁছে গেছে, আপনাকে আর চিন্তা করতে হবে না। সৌরভ, আমাদের তো বিয়ে ঠিক হয়েছে জানিস? ভাই, একটু আগে মেঘলা আপু ফোন দিয়ে বলেছি। ও আচ্ছা। ডেভিড, আমাদের লোক সংখ্যা কতজন হবে মোট? ভাই, ধরতে গেলে 2000-এর মতো হবে। এইখানে আছে 1000, বিভিন্ন এলাকায় বিভিন্ন জন। আচ্ছা তুই সবাইকে বলে দে যাতে 9 দিন পর ঢাকা কমিউনিটি সেন্টারে থাকে। ঠিক আছে ভাই, আমি সবাইকে বলে দিবনি। আচ্ছা তাহলে এখন আমি চলে যাই। বাসায় গিয়ে কি করবেন? কয়দিন পর তো বউয়ের হাতে বন্দী হবেন। আর কি আসতে পারবেন আমাদের সাথে আড্ডা দিতে? পারবো না কেন, অবশ্যই পারবো। সৌরভের কাছে শুনেছি ভাবি খুব রাগী। আর একটু মার্কেটেও যেতে হবে, তাই চলে যাব। ভাই, আমাদের ওই তো শপিং মল আছে, আমাদের ওইখানে চলে যান। আমাদের ওইখানেই যাব। আর
বলবি যাতে আমাকে কেউ স্যার স্যার না ডাকে। ঠিক আছে ভাই, আমি বলে দিতেছি এখনই। আচ্ছা, আপনি যান। হুম। আমি চলে আসলাম বাসায়। আব্বু আম্মু সবাই রেডি হয়ে নেন। তুই একটু বস, আমরা সবাই রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমি নিচে বসে ফোন টিপতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই সবাই রেডি হয়ে চলে আসলো। আমি গাড়িটা বের করে ড্রাইভ করে বাসার নিচে চলে আসলাম। মেঘ প্লাজা। আমি আসতেই দেখি ম্যানেজার দাঁড়িয়ে আছে আর কয়েকজনকে নিয়ে। আমি যেতেই বলল, স্যার চলেন ভিতরে। আমি ফিস করে বলে দিলাম, এইসব কি আছিল? ডেভিড বলে নাই যাতে কেউ আমাকে স্যার না বলতে? সরি স্যার। আম্মু আপু ভিতরে চলো। আমরা চলে আসলাম ভিতরে। সবাই ঘোরাঘুরি করে দেখতেছে। আম্মু আগে কি শাড়ি দোকানে যাবে? চল। আমি আব্বু আম্মু মেঘলা আর নীলুফাকে নিয়ে চলে আসলাম শাড়ির দোকানে। আমি যেতেই দামি দামি শাড়ি বের করে দিতে লাগলো। আম্মু তোমরা পছন্দ করো, মেঘলা আর নীলুফা চলো আমার সাথে ওইদিকে। কেন? শাড়ি দেখবে না? তুমি না বলেছো নীল শাড়ি তোমার খুব ভালো লাগে? আগে এগুলো কিনে নেই, তারপর না হয় কিনবো এগুলো। ঠিক আছে। শাড়ি কিনতে লাগলো। মেঘলা আমার চোখের দিকে ইশারা করে বলে, ঠিক আছে কিনা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। বিয়ের জন্য শাড়ি কেনা হয়ে গেছে। এখন মেঘলা আর নীলফার জন্য শাড়ি কিনতে লাগলাম। 6টা শাড়ি কিনলাম। শপিং ব্যাগ মনে হয় এইখানেই 20টা হয়ে গেছে। আম্মু এখন কোথায় যাবে? গহনার দোকানে যাব। তোমরা সোজা গিয়ে ডান পাশে দেখবা গহনার দোকান আছে। আমি ওইগুলো নিচে রেখে আসছি। ঠিক আছে যা। আমি নিচে এসে কাউন্টারে জমা দিয়ে বললাম, এইগুলো হিসাব করে রাখেন। ওকে স্যার। আমি উপরে চলে আসলাম। আম্মু আব্বু মেঘলা নীলুফা গহনা দেখতেছে মেঘলার জন্য। মেঘ এদিকে আয়, দেখ তো মেঘলাকে মানাবে নাকি এই গহনায়। আম্মু খুব মানাবে। আরো কিছু নিলে দাও, প্যাকিং করে দিবে। ভাইয়া এই গহনাগুলো প্যাকিং করে দেন। আর কি কিনবা? তোর জন্য কিছু আনবি না? আম্মু কিনবো। মেঘলা চলো। আম্মু আব্বুকে দিয়ে আসি বাসায়, তারপর আবার আসবো। ঠিক আছে চলো নিচে। ভাইয়া কত বিল এসেছে? স্যার আপনার 45 লক্ষ টাকা হয়েছে। এই নাও, এই ডেবিট কার্ডে থেকে টাকা রাখো। ঠিক আছে স্যার। টাকা দিয়ে চলে আসলাম গাড়িতে। মেঘলা আর নীলুফা তোমরা কি রেস্টুরেন্টে বসবা নাকি চলে যাবে? ভাবি কি করবেন? আচ্ছা, আমরা একটু রেস্টুরেন্টে বসি, তুমি আম্মু আব্বুকে দিয়ে আসো। এই শপিং মলের ভিতরে কফি শপ আছে, যাও গিয়ে আমার কথা বললেই হবে। ঠিক আছে। আমি আব্বুকে নিয়ে চলে আসলাম বাসায় নামিয়ে দিয়ে শপিংয়ের ব্যাগগুলো রেখে চলে আসলাম আবার শপিং মলে। এসে দেখি একটা ছেলে মেঘলা আর নীলুপাকে ডিস্টার্ব করতেছে। আমি কাছে গিয়ে বললাম, ভাই আপনার সমস্যা কি? তুই কে রে, আর আমাদের মাঝে নাক গলাচ্ছিস কেন? ওরা জানিস আমার কি হয়? তোর বোন নাকি? তাহলে তো ভালোই হলো, আজ ওদের নিয়ে গিয়ে পার্টি করব। এটা বলার সাথে সাথে আমি ছেলেটার মুখ বরাবর দিলাম এক ঘুষি। নাক ফেটে রক্ত বেরোচ্ছে। মাটি থেকে ছেলেটাকে তুলে এক নাগাড়ে পেটাতে লাগলাম। মেঘলা আর নীলুফা আমাকে টানতেছে, কিন্তু আমি ছেলেটাকে মারতেছি। তবুও মেরে মেরে আমরা আত্মরা করে ফেলেছি। ম্যানেজার আসলো। স্যার ছেলেটাকে ছেড়ে দেন, মরে যাবে তো। আপনাকে এই জন্য রেখেছি, এইখানে বেয়াদবি ছেলেদের জায়গা দিতে? সরি স্যার। কমিশনার শাহিনকে ফোন দিয়ে বলেন নিয়ে যেতে। ঠিক আছে স্যার, আপনি বসেন। এই স্যারকে ঠান্ডা কিছু দে। থাকা ঠান্ডা কিছু লাগবে না। সবাই এইখানে হাঁ করে তাকিয়ে আছেন কেন? যে যার কাজে যান। সবাই চলে গেল। আমি মেঘলা নীলুফাকে নিয়ে চলে আসলাম নিচে। কিরে মেঘ, এটা যে তোর শপিং মল, আমাদের আগে বলিস নাই কেন? বললে কি করতি? তোর কথা বলে শপিং করে নিয়ে যেতাম। হয়েছে এখন চল। আমরা চলে আসলাম। আমরা শপিং করতে নীলুফা আর মেঘলা আমার জন্য ড্রেস পছন্দ করে দিতেছে। সব কিছু কেনাকাটা করার পর ম্যানেজারের কেবিনে ঢুকে চলে আসলাম। ম্যানেজার আপনাকে বলে রাখি, আর যদি কখনো এমন হয় কারো সাথে, তাহলে আপনাকে আর চাকরিতে রাখবো না। স্যার আর হবে না, সেদিকে খেয়াল রাখবো। আর গত মাসের হিসাব আমি পাইনি। আজ রাতে আমার বাসায় যাবে সব হিসাব নিয়ে। ঠিক আছে স্যার। আমি মেঘলা আর নীলুফাকে নিয়ে চলে আসলাম বাসায়। আমি আমার রুমে চলে গেলাম। নিচে আম্মু আর মেঘলা কথা বলতেছে। মেঘ আজকে কি মেঘ কাউকে মারছে?
আম্মু, শপিং মলে আমরা কফি খেতে বসেছিলাম, একটা ছেলে আমাদের বাজে কথা বলেছে তাই মারছে। ও তাই তো, ওর মুখ কখনো এমন দেখি না, আজ কেন এমন? আম্মু, ওই শপিং মল যে মেঘের, এটা আপনি জানেন? কয় না তো, মেঘ তো আমাকে কখনো বলেওনি ওর শপিং মল আছে। ও আচ্ছা। আমি উপরে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর মেঘলা আসলো। এই, এখন উঠো, রাত হয়েছে তো। যাও তো এখন এখান থেকে, মাথা ব্যথা করতেছে। আমি মাথা টিপে দেই, ভালো লাগবে। ঠিক আছে, টিপে দাও। মেঘলা আমার মাথা টিপে দিতে লাগলো। আমি মেঘলার কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। মাঝরাতে উঠে দেখি মেঘলা খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। এক হাত আমার কপালে রেখে আমি হাতটা সরিয়ে দিয়ে মেঘলাকে ভালোভাবে শুইয়ে দিলাম। খুব ক্ষুধাও লেগেছে, কি খাবো? টেবিলের উপর তাকিয়ে দেখি খাবার ঢাকা আছে। মেঘলা হয়তো খায় নাই। এই মেঘলা, উঠো। তুমি উঠছো কখন? এই তো মাত্র। খাইছো তুমি? আসলে আর আসলে করতে হবে না, চলো খাবো। আচ্ছা, আমি খাবার গরম করে আনতেছি, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা চলো, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে চলো। আমি আর মেঘলা চলে আসলাম নিচে। রান্নাঘরে গিয়ে খাবার গরম করে দুইজনে খেয়ে শুয়ে পড়লাম। ঘুম আসতেছে না চোখে। মেঘ, বলো। আচ্ছা, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? আল্লাহ যেটা দেয় সেটাই খুশি আমরা। বিয়ের পর আমাকে নিয়ে কোথায় যাবে? কক্সবাজারে যাব। সত্যি? সত্যি। আচ্ছা এখন ঘুমাও। আর ঘুমিয়ে কি করব, 5টা বেজে গেছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:59 বাজে। আচ্ছা চলো, আজকে দুইজন একসাথে নামাজ পড়ব। ঠিক আছে চলো, উজু করে আসি। চলো। আমরা উজু করে আসতেই আজান দিল। আমরা দুইজনে নামাজ পড়ে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। হঠাৎ নীলুফার ডাকে ঘুম ভাগলো। কি রে, রাতে কি করেছিস? এত ঘুমাচ্ছিস কেন? কয় কি করছি? সকালে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম। ও আচ্ছা, চল নিচে যাই। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যা। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নীলুফা একটা ছেলের সাথে কথা বলতেছে। নীলুফা, কার সাথে কথা বলতেছিস? ছেলেটা পেছন ঘুরতেই আমি অবাক, কারণ আমার বড় খালার ছেলে ফিরোজ। কি রে ফিরোজ, কখন এসেছিস বিদেশ থেকে? এই তো কাল এসেছি। তুই নাকি বিয়ে করতেছিস? খালা এসেছে নাকি? এসেছে, চল নিচে। চল। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে দেখি খালা, খালু, বুবলি আর একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। ফিরোজ, এটা কে রে? আমার বউ। কেন চিনিস না? ও ভাবি, আমার তো মনেই নেই তোদের যে ফোনে বিয়ে হয়েছে। মনে থাকবে কি করে? বউ পাইছিস, এখন কি আর অন্যদিকে খেয়াল আছে? তা তো অবশ্যই আছে। খালা কেমন আছো? ভালো আছি মেঘ, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কি রে বুবলি, তুই কেমন আছিস? ভালো আছি শুটকি মাছ, তুমি কেমন আছো? তোর আর আমাকে শুটকি মাছ বলা ডাকাটা আর গেল না। কি করো বলো ভাইয়া? ভাবি কোথায়? ভাবিকে তো দেখলাম না। জানি না তো। আম্মু, আম্মু। কি হয়েছে? এইভাবে চিল্লাচিল্লি করতেছিস কেন? মেঘলা কি চলে গেছে? আর থেকে কি করবে, এইখানে তোর খালা তো চলে এসেছে। ও আচ্ছা। হঠাৎ আমার ফোনটা বাজতে লাগলো। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি মেঘলা ফোন দিয়েছে। হ্যালো। তোমাকে না বলেই চলে এসেছি, তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে ফোন দিব, মেহমান এসেছে। ঠিক আছে। আমি ফোনটা রেখে দিলাম। ফিরোজের সাথে কথা বলতেছি। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। বিয়ে মানেই আনন্দের দিন, বাড়ি ভর্তি মেহমান। ফিরোজকে খুঁজে পাচ্ছি না। ফোন দিলাম ফিরোজকে। কিরে, কই তুই? আসতেছি রেডি হয়ে, ওয়েট। ফিরোজ রেডি হয়ে আসলো। আমিও রেডি হয়ে নিলাম। ফিরোজ, আব্বু কি কমিউনিটি সেন্টারে চলে গেছে? একটু আগে গেছে। ও আচ্ছা। আমি আব্বুকে ফোন দিলাম। হ্যালো আব্বু। মেঘ বল। আব্বু, আমি যে বলেছিলাম সব কিছু হয়ে গেছে তো? সবাইকে খাইয়ে বিদায় করে দিয়েছি। ঠিক আছে, আমরা আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে নিচে চলে আসলাম। নিচে এসে সবাইকে নিয়ে চলে আসলাম গাড়িতে। 4টা বাস, 15টা হাইকক্সটা, একটা মাইক্রো নিয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম।
কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম কমিউনিটি সেন্টারে। সবাই নেমে ভিতরে চলে গেল, আমিও চলে আসলাম ভিতরে। এসে দেখি বিখ্যাত ব্যবসায়ীরাও আছে এখানে। সবাই খাবার দিয়ে গেল, কিন্তু আমি এখনো বসে আছি, আমার এখনো খাবার আসে নাই। কিছুক্ষণ পর আমাদের জন্য খাবার দিয়ে গেল। আমি অল্প খেয়ে আর খেলাম না, কারণ বিরিয়ানিতে আমার গ্যাস্ট্রিক আছে। খাওয়া দাওয়া শেষ করে বিয়ের পালা। সবাই আগে আগেই চলে গেল। আমি মেঘলা আর নীলুফা আছি। মেঘলা খুব কান্না করতেছে। আমি মেঘলাকে ধরে গাড়িতে ওঠালাম। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। মেঘলা কান্না করতেছে আর আমি টিস্যুতে মুছছি। 3 প্যাকেট টিস্যু শেষ করে ফেলেছে, এখনও কান্না করতেছে। আমি কানে কানে বললাম, এই তুমি কি করতেছো? মানুষ এত কান্না করে? আমি কান্না করতেছি, তাতে তোমার কি? আমি আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। গাড়ি এসে বাড়ির দরজার সামনে থামালো। আমি গাড়ি থেকে নেমে গেলাম, মেঘলাও নামলো। বরণ করে মেঘলাকে নিয়ে চলে গেল সবাই। আমি ফিরোজের সাথে চলে আসলাম ছাদে। এসে দেখি সৌরভ আর ডেভিড দাঁড়িয়ে আছে। কি রে, তোরা এখানে? ভাই, রাত তো অনেক হয়েছে, কি করব, এখন চলে যাব নাকি? না, কাল যাবি। ঠিক আছে। আমরা বসে আড্ডা দিতে লাগলাম। কখন যে রাত 3টা বেজে গেছে খেয়াল করিনি। আব্বু এসে বলল, কিরে, ঘরে যাস না? রাত কয়টা বাজে দেখেছিস তো? যাচ্ছি আব্বু, তুমি যাও। না, তুই এখন যা। ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমের সামনে। এসে দেখি নীলুফা আর বুবলি দাঁড়িয়ে আছে। কি রে, তোরা এখানে? 50,000 টাকা দাও, তারপর ঘরে যেতে পারবে। আমার ঘরে যেতে হবে না, আমি চলে যাই উপরে। এই না ভাইয়া, আচ্ছা 20,000 টাকা দাও, তাহলেই চলবে। ঠিক আছে, এই নে। এখন যেতে পারো। আমি ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দরজা লাগিয়ে মেঘলার কাছে চলে গেলাম। মেঘলা ঘুমিয়ে পড়েছে। এই মেঘলা, ওঠো। এখন এসেছো তুমি? সেই কখন থেকে বসে আছি। অজু করেছো? না। আচ্ছা, আমি অজু করে আসতেছি। মেঘলা অজু করে জায়নামাজ বিছিয়ে নিল। দুইজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। মেঘলা বিছানায় গিয়ে বসে পড়ল ঘোমটা দিয়ে। আমি ড্রয়ার থেকে 5,01,000 টাকা নিয়ে মেঘলার কাছে চলে আসলাম। ঘোমটাটা সরিয়ে বললাম, মাশাআল্লাহ। নিচে নামো। কেন, আবার কি হয়েছে? নামো, তারপর বলতেছি। আমি নিচে নেমে দাঁড়াতেই মেঘলা নিচে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। যাক, মেয়েটার সব মনে আছে তাহলে। আমি মেঘলাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিলাম। মেঘলা, এই না তোমার তেলমোহরের টাকা। তোমার কাছে রেখে দাও এটা। মেঘলা, এটাতে আমার হক নেই, এটা পুরোটাই তোমার হক। তোমার যখন ইচ্ছে তখন খরচ করতে পারবে। এই নাও। মেঘলা টাকাগুলো নিয়ে মাথার পাশে রেখে দিল। এখন শুয়ে পড়ো, তুমি খুব ক্লান্ত। আমি আর মেঘলা শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। সকালে মেঘলার ডাকে ঘুম ভাঙল। উঠো, আর কত ঘুমাবে? আমি মেঘলার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে বললাম, একটু, তারপর উঠব। এখন উঠো। ঠোঁটে দাও, কপালে দিয়েছ কেন? আগে ফ্রেশ হয়ে আসো, তারপর দিতেছি। না, এখনই দিতে হবে। এই বলে মেঘলাকে নিচে ফেলে দিয়ে তার ঠোঁট জোড়া কামড়ে ধরলাম। আস্তে আস্তে মেঘলার ঠোঁট জোড়া চষতে লাগলাম। মেঘলাও রেসপন্স করতেছে। এইভাবে কতক্ষণ যে ছিলাম খেয়াল নেই। হঠাৎ কারো ডাকে আমাদের দুইজনের ঘোর কাটলো। আমি তাড়াহুড়ো করে মেঘলাকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকিয়ে দেখি নীলুফা দাঁড়িয়ে আছে। আমি নীলুফার দিকে না তাকিয়ে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হতেই নীলুফা বলল, এইভাবে কেউ কিস করে? ভাবি তো মরেই যেত আমি না আসলে। আমি কিছু বলতে পারছি না, নিচে চল। চল। আমি নীলুফার সাথে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি খালা, খালু, বুবলি, ফিরোজ রেডি হয়ে বসে আছে। আমি যেতেই খালা বলল, মেঘ, আমরা চলে যাচ্ছি। আর কয়েকদিন থেকে গেলেই পারতা। তোর খালুর অফিস আছে তো, তুই তো জানিস। আচ্ছা খালু, ওই অফিসে কত টাকা বেতন পাই? 70,000। কেন? খালু, এই কার্ডটা নিয়ে ওই অফিসে চলে যাবে, তোমার চাকরি হয়ে যাবে। আর ওই চাকরিটা ছেড়ে দাও। গিয়ে কি করব? আর তোর কথায় ওরা আমাকে চাকরি দিবে কেন? আগে গিয়ে দেখোই না চাকরি দেয় কি না। খালারা সবাই চলে গেল। আস্তে আস্তে সব আত্মীয় স্বজন চলে গেল। আজকে মেঘলাদের বাসায় যাব। সন্ধ্যায় চলে আসলাম মেঘলাদের বাসায়।
2 দিন থেকে চলে আসলাম আমাদের বাসায়। শ্বশুরবাড়ি ভালোই খেলাম, 2 দিনে মোটা হয়ে গেছি। আমি বাসায় আসতে আম্মু বলল, মেঘ, তোর নামে একটা চিঠি এসেছে। কই দেখি আম্মু। এই নে। আমি চিঠিটা খুলে পড়তেই আমার আনন্দে বুকটা ভরে উঠল, কারণ কাল আব্বুর হাত থেকে নাম্বার 1 বিজনেসম্যানের গোল্ড মেডেল পাবে। কি হয়েছে এবার, কি হয়েছে? কিছু না, এই বলে মেঘলাকে জড়িয়ে ধরলাম। আম্মুর সামনেই মেঘলাকে কোলে করে উপরে নিয়ে আসলাম। মেঘলাকে খাটে শুইয়ে দিয়ে দরজা লাগিয়ে চলে আসলাম মেঘলার কাছে। এই, তোমার মতলব কি? আর এইভাবে আমার দিকে আসতেছো কেন? আদর করব তোমাকে আজ। এই, আমার দিকে আসবে না বলে দিলাম। আমি মেঘলার উপর ঝাঁপিয়ে পড়লাম, আস্তে আস্তে তার সব কিছু খুলে ফেলে দিলাম। মেঘলার ঠোঁট ছোড়া আমার দখলে নিয়ে আসলাম। মেঘলাকে আদর করে তার পাশে শুয়ে পড়লাম। মেঘলা আমার বুকের উপর শুয়ে পড়ল, বলল, এইভাবে কেউ আদর করে মানুষ? ব্যথা পাইছো বেশি? এই ট্যাবলেট খেয়ে নাও, ব্যথা কমে যাবে। ঠিক আছে। আমি উঠে গোসল করে নিলাম। মেঘলা এখনো শুয়ে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। মেঘলা ফ্রেশ হতে চলে গেল। আমি বসে আছি। মেঘলা ফ্রেশ হয়ে মাথার চুল মুছতে মুছতে বাহির হয়ে আসলো। খাবার নিয়ে আসি উপরে। না, নিচে গিয়ে খেতে পারবা, উপরে আনতে হবে না। ঠিক আছে, চলো তাহলে। আমি আর মেঘলা চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু আব্বু খাবার খাচ্ছে। আমরা গিয়ে বসে পড়লাম। মেঘলা খাবার বেড়ে দিল। খাওয়া দাওয়া করে বসে আছি। আব্বু বলল, মেঘ, কাল আমার সাথে যাবি তুই। কোথায় আব্বু? বিজনেস আইকনে যেতে হবে, একজন বিজনেসম্যানকে গোল্ডেন বাটন দেওয়া হবে। ও আচ্ছা, যেটা তো আর কাকে দিবে জানো না? জানলে তো ভালোই হতো। কি বললি? না, কিছু বলি নাই। 9টায় যাব, 10টায় মিটিং। সরি আব্বু, আমি যেতে পারবো না। শপিং মলের জন্য কিছু কাপড় আনতে হবে। ও আচ্ছা, তাহলে আর কি করার, আমাকে একাই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাব। আবার নামিয়ে চলে আসবো তোমার সাথে। আমার আসতে তো সময় লাগবে। সমস্যা নেই। এইভাবে চলে গেল আজকের দিনটা। কাল আব্বুর সাথে চলে আসলাম বিজনেস আইকনে। আব্বু তুমি ভিতরে যাও, আমি আসতেছি। ঠিক আছে। আব্বু ভিতরে চলে গেল। আমি মুখে মাস্ক আর একটা কোট পরে ভিতরে ঢুকলাম। আমি যেতেই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলাম। আব্বু বলল, মিস্টার মেঘ আহমেদ, এই নেন আপনার গোল্ডেন মেডেল। ধন্যবাদ স্যার। আপনার মুখের মাস্কটা যদি খুলতেন তাহলে আপনার মুখটা সবাই দেখতে পারতো। আমার মুখে মাস্ক খুলতেই আব্বু এক নজরে তাকিয়ে আছে আমার দিকে। আব্বু। মেঘ তুই? আব্বু কেন? তুমি আমার ছবি দেখো নাই? না। চৌধুরী সাহেব, এটা আপনার কি হয়? এটা আমার একমাত্র ছেলে। কংগ্রাচুলেশন মিস্টার মেঘ। আমরা আরো কিছুক্ষণ থেকে চলে আসলাম বাসায়। বাসায় আসতেই আব্বু বলল, কই গো মেঘের মা, এইদিকে আসো তাড়াতাড়ি। কি হয়েছে, এভাবে চেঁচামেচি করতেছো কেন অফিস থেকে এসে? আমাদের মেঘ বিজনেস আইকন হয়ে গেছে। আব্বু এই নাও মিষ্টি খাও। আমি আজ বাংলাদেশের টপ বিজনেসম্যান। মেঘলাকেও মিষ্টি খাইয়ে দিলাম। কেটে গেল 1 বছর। আজ মেঘলার অপারেশন। মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আল্লাহই জানে মেঘলার এখন কেমন আছে। মেঘলার জন্য খুব চিন্তা হচ্ছে। আম্মুকে বারবার জিজ্ঞেস করতেছি, মেঘলার কিচ্ছু হবে না তো? না, মেঘলার কিচ্ছু হবে না। তুই চুপ করে এইখানে বস তো একটু। আমি বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর 2জন নার্স আসলো। মেঘ সাহেব, আপনার ডুয়েট বেবি হয়েছে, কংগ্রাচুলেশন। আমি আমার বেবিদের কোলে নিয়ে বললাম, নার্স আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী ভালো আছেন, কিছুক্ষণ পর আপনার স্ত্রীকে ক্যাবিনে শিফট করা হবে। ঠিক আছে। আমি আমার ছেলে মেয়ের কপালে চুমু খেলাম। আম্মু এই নাও তোমার নাতি আর নাতনিকে। আমি একটু নিচে থেকে আসতেছি। আচ্ছা যা। আমি চলে আসলাম নিচে। নিচে এসে 3টা ডাব কিনে উপরে চলে আসলাম। উপরে এসে দেখি আম্মু আব্বু শ্বশুর শাশুড়ি আম্মা একটা কেবিনে ঢুকতেছে। আমিও কেবিনে ঢুকে পড়লাম। দেখি মেঘলা এখনো অজ্ঞান হয়ে আছে। আমি মেঘলার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই মেঘলার জ্ঞান ফিরে আসলো। আমার বেবি কোথায়? ওই তো আম্মুর কোলে। আর তোমার ডুয়েট বেবি হয়েছে। মেঘলা আনন্দে চিৎকার দিয়ে উঠতে যাবে, আমি মেঘলার মুখে আঙুল দিয়ে বললাম, কোনো চেঁচামেচি নয়,
এখন মাত্র তোমার অপারেশন করিয়ে রাখা হয়েছে।